আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বনন একাডেমিতে। আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য এন্ড গেম চলছিল। সেটারই একটি অধ্যায় আমরা অলরেডি কমপ্লিট করেছি, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। আজকে এন্ড গেমের আমাদের সেকেন্ড যে চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে শুরু করছি, এবং আমরা চেষ্টা করছি একটু শেষের দিকে চ্যাপ্টার থেকে শুরু করতে, কারণ প্রথম দিকে চ্যাপ্টারগুলো, কারণ 9, 10 2 বছর সময় পেয়েছেন, অনেক বড় একটা সময় পেয়েছেন। সো এই শুরু করলেই সবাই গতি, সবাই খুব ভালো পারে, বল ভালো পারে। সো এইসব জায়গায় সবারই মানে বেশ স্ট্রং একটা বেস থাকে। ঝামেলা শুরু হয় এই দিক থেকে, এই কারণেই একটু এই দিক থেকেই শুরু করা, যেন আপনাদের এই কনসেপ্টগুলো ভালো মতো বুঝাতে পারি। আর গতি বল তো গ্র্যাজুয়ালি আসতেই থাকবে, দরকার হলে এরপরে চ্যাপ্টারই আমরা শুরুর দিক থেকে শুরু করব। আমাকে একটু জানাবেন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এবং ফেসবুকে যারা যারা জুমে আছে তারাও একটু কাইন্ডলি জুমে এসে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা যারা জুমে আছে তারাও একটু কাইন্ডলি ফেসবুকে এসে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। জি ভাইয়া, ফেসবুকে সব ঠিক আছে। ওকে, হ্যাঁ তো খুবই ক্লিয়ার। ভালো। ভাইয়া আজকে ওই গানটা গাবেন না, দুইটি বিন্দুর আধানে? আরিফ ভাই যে এডিট করছিল আপনার ছবি দিয়ে। ওইটা আরিফ ভাই তারাই গাওয়াবো, দাঁড়াও। একটু খুব ভালো রকম প্রতিশোধ নেওয়া লাগবে, পারলে সবার হেল্প চাই, আরিফ ভাইকে নিয়ে এরকম একটা কিছু বানাতে লাগবে। ওকে, ভাইয়া আছে আছে ক্যাটারনের। সেরা সেরা, ওই জিনিসটা আমাকে শেয়ার করবা। আর একই সাথে এইটা জিনিসটা আমরা কাজ করবো কিভাবে আরেকটু আরিফ ভাইকেও পচানো যায়। আচ্ছা, আজকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আছেন, মাঝে মাঝে তাদের সাথে কমিউনিকেট করবো। হাসিবুল ইসলাম, হাসিবুল হাসান, সরি কতদিনও ভুল করেছিলাম। হাসিবুল হাসান যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভাইয়া। আসুন, জি ভাই, সবকিছু এই ঠিকঠাক থেকে থাকলে শুরু করি ভাইয়া। ঠিকঠাক জুম করে শোনা থেকে যাচ্ছে? স্টার্ট করব। জি ভাই, অল ক্লিয়ার। ওকে, আর একটু আমাদের গ্রুপগুলো তো জানিয়ে দিব, যেন জুমে সবাই, লিঙ্ক তো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে মনে হয়, তাই না? তো গ্রুপেও জানিয়ে দিই, সবাই যেন চলে আসে, এবং একসাথে ক্লাসটি করলে আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই অধ্যায়টা অনেক সুন্দরভাবে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো, ফিল করতে পারবো আর কি। মোট কথা হচ্ছে এটা। আপনি তুমি ট্রানজিশনটা একটু টাফ আমার জন্য হচ্ছে মনে হয়, মাঝে মাঝে আপনিও বলে ফেলতে পারি, বা চেষ্টা করবো হোল টাইম তুমি বলে সম্বোধন করার। তো আজকে আমরা কি পড়তে যাচ্ছি? চ্যাপ্টার 10। এই চ্যাপ্টারের উপরও দুটো ক্লাস নিব আমরা, এর মধ্যে আজকে আমাদের প্রথম ক্লাস। ওকে, এবং এসএসসি 25 ইন গেমে ফাটাফাটি কনসেপ্ট ইনশাল্লাহ চলমান রয়েছে। তো সবাই যদি প্রস্তুত থাকো, শুরু করব। এবং কি কি পড়াবো আজকের ক্লাসে সেই জিনিসটা যদি একদম অ্যাট এ গ্লেন্স বলে দিই, তাহলে এরকম কিছু পড়াবো। কুলম্বের সূত্র, এত মোটা হচ্ছে কেন? কুলম্বের সূত্র পড়বো, এবং একই সাথে এখানে আধান রিলেটেড বেশ কথাবার্তা বলবো। আধান, যেমন একটা বস্তুকে আমরা যখন চার্জিত করি তখন বস্তুতে চার্জ আসে কিভাবে, কিভাবে ইন্ডাকশন বা কন্ডাকশন এগুলোর মাধ্যমে চার্জ আনা যায়, বা কোনো কিছুকে রাব করে বা ফ্রিকশনের মাধ্যমে ঘষে কিভাবে চার্জ আনা যায়, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। বেসিক আলোচনা থাকবে কুলম্বের সূত্র থেকে। কুলম্ব তো না, কুলম্ব, হ্যাঁ কুলম্ব, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ কুলম্ব হওয়া উচিত, কুলম্ব না কিন্তু কুলম্ব। তারপর তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব, খুব সুন্দর একটা টপিক। তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব, এবং তড়িৎ ধারক নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসে তোমরা বেশ কয়েকটা জিনিসের ধারণা পাবা, যেমন কেন আমরা হচ্ছে কোনো একটা কলম মাথায় ঘষার পরে একটা টিস্যুকে যদি আমরা টিস্যুর সামনে যদি রেখে দিই, তাহলে টিস্যুটাকে সেটা আকর্ষণ করে কেন, এই প্রশ্নটার উত্তর পাবা। এটা অনেকেই হয়তো বা জানো, সেক্ষেত্রে রিভিশন পাবা, অথবা আরো অ্যাকুরেটলি ব্যাপারটা জানতে পারবা। এই জিনিসটা ভালো মতো বুঝবো। সো এটা আধান রিলেটেড কথাবার্তা গেল, কিভাবে বিভিন্নভাবে আমরা একটা বস্তুকে আধান বা চার্জিত করতে পারি, আহিত করতে পারি, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। কুলম্বের যে সূত্রটা আছে, দুটো বিন্দু চার্জ একে অপরকে কিভাবে আকর্ষিত বা বিকর্ষিত করতে পারবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এবং এটা মাধ্যম চেঞ্জ হলে কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। সো এই জায়গাটা সবাই বুঝি। তড়িৎ ক্ষেত্রতে এসে অনেকেরই ঝামেলা হয় যে ভাইয়া তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, এটা কি শুধুমাত্র একটা সূত্র, নাকি এটা কি, এটা ফিল করতে পারে না। সো তড়িৎ ক্ষেত্র আজকে আমি ফিল করাবো রাজনৈতিক উদাহরণ দিয়ে। তড়িৎ বিভব জিনিসটা তো আরো বেশি ফিল করতে পারে না। তড়িৎ বিভবকে অনেকে ভাবে যে তড়িৎ বিভব মনে হয় কাজ, অনেকে ভাবে তড়িৎ বিভব মানে মনে হয় শক্তি। তড়িৎ বিভব জিনিসটা কি, এই জিনিসটা ফিল করানোর চেষ্টা করবো। কারেন্ট ইলেকট্রিসিটিতে অনেকটাই ফিল করিয়েছি, সো আজকে সেটারই আর একটু এক্সটেন্ডেড ভার্সন দেখবো। সো তোমরা অনেকেই জানো, ধরো একটা, হয়তো বা অনেকেই জানো এই জিনিসটা, যে ধরো এটা একটা গোলক, হ্যাঁ, এই গোলকের যে পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠতে টোটাল ধরে নিচ্ছি আমরা কিউ পরিমাণ চার্জ আছে। সো এই গোলক থেকে আমরা যদি একটা সার্টেন ডিস্টেন্সে যাই, ধরো এই একটা বিন্দু এক্স বিন্দু,
তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে এক্স বিন্দুতে এই গোলকটি দ্বারা সৃষ্ট বিভব কত, তাহলে নিশ্চয়ই অনেকে বলবে যে ভাই এটা তো খুবই সহজ, এখানে সূত্র হচ্ছে ভি এট এক্স, সূত্র হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর, এই আর না, এটা হবে স্মল আর, কে কিউ ডিভাইডেড বাই স্মল আর, অথবা এটাকে অনেকে লিখে সি কিউ ডিভাইডেড বাই স্মল আর, কে অনেকে সি লিখে, কে এর জায়গায় সি লিখে, যেটাই লিখো অসুবিধা নেই। এখন এই জিনিসটা তো সকলেই বুঝি, বাট আমি যদি এখন বলি যে এই গোলকের পৃষ্ঠে বিভব কত, এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই গোলক থেকে কিছুটা দূরে ওর বিভব থাকবে, প্রভাব থাকবে, এটা খুব স্বাভাবিক। গোলকের পৃষ্ঠে বিভব থাকবে কেন, এইটার যদি উত্তর চাই, কতজন জানো বল? গোলকের পৃষ্ঠে বিভব থাকবে কেন? আমাদের ক্লাসে দেখতে পাচ্ছি শ্বেতাবও আছে, ভালো লাগবে শ্বেতাব। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বুঝি নাই রেকর্ড হচ্ছে কি এই ওয়েট, ভালো জিনিস মনে করি ওয়েট, হ্যাঁ রেকর্ড অবশ্যই হচ্ছে ভাই, বাঁচা গেল। হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, মানে ট্রাই করো বলার, কোনো অসুবিধা নেই না পারলে। যদি আমি প্রশ্ন করি যে এই গোলকের পৃষ্ঠের মধ্যে বিভব থাকবে কেন, একটা হচ্ছে পৃষ্ঠে বিভব কত, এটা অনেকে হয়তো বলতে পারবো সূত্রটা মুখস্থ থাকলে, কিন্তু আমি যদি বলি যে পৃষ্ঠে বিভব থাকবে কেন, এটার উত্তর কতজন জানি? জানি এটার উত্তর? আচ্ছা, তারপর আরেকটা জিনিস ধরো, এই একটা ইলেকট্রোড, হ্যাঁ এই একটা ইলেকট্রোড, ইলেকট্রোড কি থাকে, ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড আর অ্যানোড। সো ধরে নিচ্ছি এটা একটা ক্যাথোড, এটাতে অনেক বেশি ধনাত্মক চার্জ আছে, ধরে নিলাম কিউ পরিমাণ ধনাত্মক চার্জ আছে। এখন এই ক্যাথোড থেকে কোনো একটা বিন্দুতে কিছু দূরে, ধরো এক্স একটা বিন্দু, এই এক্স বিন্দুতে বিভব কত, এটা কিভাবে বের করা যাবে এটা আমরা জানি, অসীম থেকে একটা চার্জ আনা লাগবে, কতটুকু কাজ করা লাগবে এইরকম। সো এই বিন্দুতে বিভব বের করাটা জাস্টিফাইড, কারণ একটা চার্জ থেকে কিছু দূরে তার বিভব কত, এটাও আমরা, এটা জাস্টিফাইড কিছুটা, অনেকে না বুঝলেও বলি যে হ্যাঁ বিন্দু চার্জ থেকে কিছু দূরে বিভব বের করা যায় বা যাওয়া উচিত। কিন্তু আমি যদি বলি এইটার পৃষ্ঠে বিভব কত, এই জায়গায় বিভব কত, এখন এই জায়গায় অনেকে ঝামেলা পড়তে পারে, কত বিভব এটা সূত্র জানতে যাচ্ছি না, আমি যদি বলি এই ইলেকট্রোডটার পৃষ্ঠে বিভব থাকবে কেন, এটার উত্তর কি কেউ জানি? আমরা কিন্তু সবাই বুঝি যে এটা একটা ইলেকট্রোড, সো এখানে হায়ার পটেনশিয়াল আছে, এই জিনিসটা সবাই বুঝি না, উচ্চ বিভব আছে, হায়ার পটেনশিয়াল আছে, এটা সবাই মুখস্থ করি তো। ভাইয়া মাঝামাঝি যে মধ্যবর্তী যে ইলেকট্রন গুলো উপস্থিত থাকে ওগুলার ডিস্টেন্সের জন্য নাকি? হতে পারে, অনেক কাছাকাছি একটা উত্তর গেল, আরো অ্যাকুরেট হবে, একটু পরে বুঝাবো। সো আমরা বলি যে এই ইলেকট্রোডটাতে হায়ার পটেনশিয়াল আছে, আরেকটা ইলেকট্রোড যদি এদিকে ইমেজিন করি, এই ইলেকট্রোড ধরে নিচ্ছি এটাতে নেগেটিভ চার্জ আছে, আমরা ধরে নিচ্ছি এর এখানে লোয়ার পটেনশিয়াল আছে, এলপি লিখলাম, হ্যাঁ নিম্ন বিভব, আর এটা হচ্ছে উচ্চ বিভব, হায়ার পটেনশিয়াল। এখন কথা হচ্ছে এখানে পটেনশিয়াল থাকবে কেন, আমরা তো জানি একটা চার্জ থেকে কিছুটা দূরে বিভব পাওয়া যায়, কিন্তু চার্জের উপরেই বিভব থাকবে কেন, এটার উত্তর কি জানা আছে বা ট্রাই করতে পারি দেওয়ার, বা এটা কতটুকু বুঝি, এটা কি ফিল করি কিনা, এরকম প্রশ্ন মনে জেগেছে কিনা, এগুলো প্রশ্ন কিন্তু আজকে উত্তর শিখবো। তো না পারলে কোনো অসুবিধা নেই, আজকে আমি শেখাবো, আর যদি পারো তাহলে তো খুবই ভালো ভাই, রিভিশন হবে ইনশাল্লাহ। তো ট্রাই করো, উত্তর দেওয়ার ট্রাই করো, যেমন অনেকেই আছি, একটু ট্রাই করো, কথাবার্তা শুনি সবারই। বাঁধন, সাওয়াদ, তারপর হচ্ছে বাশার, আব্দুর রহমান, সুন্দর নাম, অমিত শীল, সুন্দর নাম, অর্পিতা পাল, খালিদ, মুসলেহ, নাফিস, লাবিব, মাহির, ফয়সাল, হাসিবুল, সবাই ট্রাই করি ভাইয়া। ভাইয়া গোলকের পৃষ্ঠটা কি তড়িৎ ক্ষেত্রের ভেতরে, এই জন্য ওখানে বিভব থাকে? নসীন তাবাসুম কিন্তু খুবই অ্যাটেন্টিভ, আমার খুবই ভালো লাগে আপনাদের এই কথাবার্তা শুনে। গোলকের পৃষ্ঠটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এই কারণে সেখানে বিভব থাকে কিনা, এটা তো ডেফিনেটলি একটা সুন্দর উত্তর, বাট একটু হায়ার জিনিসপত্র হয়ে গেল, আরো সহজভাবে স্পেসিফিকলি বলা যায়, আমি এগুলো বুঝাবো আজকে, হ্যাঁ কেন বিভব থাকবে এগুলো বুঝাবো। এই জায়গাটাতে কেন বিভব থাকবে এটার একটু ট্রাই করি তো উত্তর দেওয়ার, অনেক কাছাকাছি গিয়েছে নসীন তাবাসসুম, বাকিটা একটু ট্রাই করি, এবং আপনারা মানে তোমরা যখন ট্রাই করবো উত্তর দেওয়ার তখন আমি নামগুলো একটু দেখবো, কারণ কথাবার্তা বললে ভালো লাগে, পরিচয় থাকলে ভালো লাগে, তাই না? ভাইয়া আবেশের কারণে? কে বললো আবেশের কারণে? অরিত্র। অরিত্রপল, হ্যাঁ হ্যাঁ অরিত্রপল। আবেশ কি একটু ভালো মতো বুঝিয়ে বলো, এখানে কোথায় কি আবেশের কারণে বিভব তৈরি হবে? ভাইয়া ওই যে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুর মধ্যে কার তড়িৎ ক্ষেত্র? ওই যে ভি এক্স, ওটা ভি মানে এই ইলেকট্রোডটার? না, ওই যে বাইরের যে বিন্দু, হ্যাঁ বাইরের যে বিন্দু, এখানে কি কি হয়েছে বুঝিনি। ওটার কারণে ওখানে একটা আবেশ সৃষ্টি হয়েছে।
না না, এটা একদম উত্তরটা নেওয়া যাচ্ছে না, কারণ উত্তরটা হচ্ছে একদম ওরিয়েন্টেড বা অর্গানাইজড না। বুঝাবো অরিত্রপল, একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ, বাট ট্রাই করেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। সো এই একটা ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে, এই জিনিসগুলো, এগুলো অনেকেই হয়তো বা সঠিকভাবে জানা নেই, সো এই কারণেই তো আমি শেখাতে এসেছি, এগুলো শেখাবো, ভয় পাওয়ার কিছু নেই, শিখবা শেষ পর্যন্ত। এবং আরেকটা জিনিস যদি আমরা পড়ি আজকের ক্লাসে, সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ধারক। এখন এই ধারক নিয়ে অনেকে ঝামেলা থাকে। যেমন ধরো আমি একটা ধারকের কথা বলি, জাস্ট একটা ধারকের কথা বলি, ধরো এইটা একটা গোলাকার ধারক। ধারক মানে কিন্তু ভাই অন্য কিছু না, এটা আসলে একটা পরিবাহী। ওকে, এটা একটা পরিবাহী। সো যে কোনো একটা পরিবাহী বা ধাতু দ্বারা, পরিবাহী নর্মালি তো ধাতুই হয় তাই না, মেটাল হয়। সো মেটালে চার্জ থাকে। এখন আমি এই পরিবাহীটাকে চার্জিত করলাম, ধরো আমি এই পরিবাহীটাতে অনেক বেশি ধনাত্মক চার্জ আনলাম, ঠিক আছে, সামহাও কোন একটা বিশেষ প্রক্রিয়ায় ধনাত্মক চার্জ আনলাম। এখন আমার কথা হচ্ছে এই পরিবাহীটাকে তাহলে একটা ধারক বলা যাবে, কারণ এ কি করেছে ভাই, চার্জ ধারণ করেছে, এরকম না ঘটনা? এরকমই তো, যে চার্জ ধারণ করে তাকেই তো আমরা ধারক বলবো। সো একটা মেটালকেও আমরা ধারক বলতে পারবো, কারণ সে চার্জ ধারণ করে, বলা তো যাবে ডেফিনেটলি বাই ডেফিনিশন বা সংজ্ঞা ক্যাপাসিটর অনুযায়ী। যেটা আছে ওটা কি ধারক কিনা? হ্যাঁ, বুঝিনি, কি বলে? ক্যাপাসিটর আছে না, প্যারালাল ক্যাপাসিটর, হ্যাঁ, ওটা কি ক্যাপাসিটর, ধারক? ওটা তো একটা ধারক, ডেফিনেটলি ধারক, ওটাতে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ওখানে অনেক কিছু আমরা শিখবো। সো ওইটা তো একটা ফর্মাল ধারক গেল, আমরা তো ওইটা তো একদম একদম ডিভাইস একটা। আমি নর্মালি এক কথাবার্তা বলছি যে একটা যে কোনো পরিবাহী যদি চার্জ ধারণ করতে পারে তাহলে তো তাকে আমরা ধারক বলবো সংজ্ঞা অনুযায়ী। যে চার্জ ধারণ করতে পারে তাকে ধারক বলা যায়। এরপর আমরা দেখবো যে যে চার্জ যে ধারণ করছে সেটাকে আরো সুন্দর সুন্দর বিভিন্ন আকৃতি দিলে সে কি বেশি ধারণ করতে পারে কিনা। সো সেখান থেকে অনেক ডিভাইস বের হয়েছে, বোঝা গেল বিষয়টা? ওই যে আপনারা ফ্যানের যে ক্যাপাসিটর দেখেন, আগে শুরু হয়েছে ধারকের মেইন কনসেপ্ট এখান থেকে। আমরা দেখলাম যে একটা পরিবাহীকে আমরা চার্জ ধারণ করাতে পারছি, যখন দেখলাম চার্জ ধারণ করাতে পারছি, এখন আমরা তো চাবো বেশি চার্জ ধারণ করুক। সো তখন বিভিন্ন আকার আকৃতি, বিভিন্ন রকম টেকনিক খাটিয়ে একটা নির্দিষ্ট আকার আকৃতির দিকে গেল, এবং সেটাই আপনারা দেখতে পান ক্যাপাসিটর হিসেবে, ধারক হিসেবে। বাট ওটা তো অনেক অ্যাডভান্স জিনিস, আমরা আগে সহজ জিনিস থেকে শুরু করি। এইটা একটা পরিবাহী, এ চার্জ ধারণ করেছে, তাহলে একে ধারক বলা যাবে? ডেফিনেটলি যাবে না? জি জি। ভাইয়া। এখন কথা জি। হচ্ছে এ যে চার্জ ধারণ করলো, একে আমরা কেন চাইলো আনলিমিটেড চার্জ দিতে পারি না? আনলিমিটেড চার্জ দিলে কি সমস্যা? চার্জ দিতে থাকলাম, কি সমস্যা? ধারণ করার একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ, ধারণ করার ক্যাপাসিটিটা থাকবে কেন? ধরেন বা ধরুন এর চারদিকে যে মাধ্যমটা আছে, সেই মাধ্যমটা হচ্ছে অন্তরক মাধ্যম। অন্তরক মাধ্যম মানে যেই মাধ্যমে কোনো চার্জ প্রবাহিত হয় না। সো এখান থেকে বাইরে চার্জ যাওয়ার কোনো উপায় নেই। সো আমরা কন্টিনিউয়াসলি এখানে চার্জ দিতে থাকলাম। সো এই কেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত চার্জ ধারণ করতে পারছে, কেন আনলিমিটেড চার্জ ধারণ করতে পারছে না? এটারও কিন্তু একটা প্রশ্ন থাকে, তাই না? আমরা শুধু সূত্র মুখস্থ করবো না, ধারক মানে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এরকম না। একটা সূত্র আছে না, সি, কোনো কিছু ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। এখন এখানে বিভবের কি সম্পর্ক? কেন বিভব লাগলো? যত বেশি চার্জ তত বেশি ধারকত্ব, যে বেশি চার্জ ধারণ করতে পারে তার ধারকত্ব বেশি। এখানে পোটেনশিয়াল কথাটা আসলো কেন? বুঝবো, এগুলো জিনিস আসলে বোঝার জিনিস, এগুলো মুখস্থ করার বিষয় না। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ফর্মুলাটা আসলো কেন, এগুলো বুঝবো আমরা। ঠিক, এখানে পোটেনশিয়ালের কি সম্পর্ক, ঠিক আছে? সো ক্লাসে আমি কি কি পড়াবো আপনাদের মনে প্রশ্নগুলা জাস্ট জাগ্রত করলাম, এখন আমি ধীরে ধীরে এক এক করে উত্তর দিব এবং শেখাতে থাকবো। তাহলে ইনশাল্লাহ ক্লাস শেষে একটা সুন্দর জমজমাট একটা ক্লাস উপহার হবে তোমাদের জন্য। মাহবুব হোসেন সালাম দিয়েছেন ফেসবুকে, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করেছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা ক্লাস কি শুরু করব? কোনো প্রশ্ন আছে? না। হ্যাঁ, তাহলে সবাই একটু কথাবার্তা হলো। হ্যাঁ, মানুষজন যতজনই আছি শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারেক্ট করতে থাকবো, ঠিক আছে? তো আসো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে কুলম্বের সূত্র, তো শিখতেই পারতাম, বাট আগে আমরা শিখি একটু আধান বা চার্জ সম্পর্কে। ওকে, আধান বা চার্জ সম্পর্কে। এখন এটা আমি গত ক্লাসে শিখিয়েছি, সো অলরেডি এগুলা জিনিস তোমরা পারো। সো এইটা ধরো একটা নিরপেক্ষ বস্তু। নিরপেক্ষ বস্তু মানে কি? একজন মনে হয় ইংলিশ ভার্সনের আছে, সো তার জন্য বলে দিই নিউট্রাল বডি। ওকে, আমরা বাংলা ইংলিশ সবকিছু শিখবো একসাথে। যারা বাংলা ভার্সনের তারাও ইংলিশ টার্মগুলো শিখে রাখো, এটা কাজে দিবে, কারণ হায়ার এডুকেশন সবকিছু কিন্তু ইংলিশে, প্লাস ইংলিশ জিনিসগুলো শিখলে সুবিধাই হয়। সো এটা ধরে নিচ্ছে একটা নিউট্রাল বডি। এখন নিউট্রাল বডি বলতে কি বোঝায় বলো তো ভাইয়া? নিউট্রাল বডি কি বলতে বোঝায়? যার মধ্যে কোনো চার্জ নেই, এরকম কিছু, নাকি যার মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ সমান?
সমান সমান, সেটা সমান কমন সমান। সেন্স। সমান। সো ধরে এবং নিচ্ছি এখানে ধরে নিলাম অনেকগুলো পজিটিভ অনেকগুলো নেগেটিভ চার্জ আছে, সেগুলোকে আমি অন্য কালি দিই। ভাইয়া এই কারণে কি পৃথিবীর চার্জকে মানে চার্জকে শূন্য বলা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ধরে নেওয়া হয় যতগুলো ধনাত্মক চার্জ আছে ততগুলো ঋণাত্মক চার্জ আছে। সো এই যে দেখো এক একটা পজিটিভ আর এক একটা নেগেটিভ পেয়ারে পেয়ারে আছে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ। নিউট্রালকে কি আসক্তিহীন বলা যায়? নিউট্রালকে কি বলা যায়? আসক্তিহীন? না, ডেফিনেটলি না, ডেফিনেটলি আচ্ছা। না। কারণ দেখো একটা জিনিস, আমি জাস্ট একটু উত্তর দেওয়ার ট্রাই করি। এই কলমটা এটাও তো আসক্তিহীন, তাই না? এ তো নিউট্রাল। একে যদি আমি চুলে ঘষি তাহলে এর মধ্যে চার্জ আসছে কেন? নিউট্রাল বস্তু, তার মানে ওর ইলেকট্রন আসক্তি আছে বলেই সে চার্জ নিয়েছে, বা ইলেকট্রন আসক্তি কম আছে বলেই সে চার্জ হারিয়েছে। তো সব বস্তুরই ইলেকট্রন হয় আসক্তি থাকে না হয় থাকে না, কিছু একটা থাকে। বাট এরকম না যে সে চার্জ নিতে চাবে না বা নিবে না, এরকম না। সবারই কিছু না কিছু চার্জের প্রতি আগ্রহ থাকে, ধনাত্মকভাবে চার্জিত হওয়ার অথবা ঋণাত্মকভাবে চার্জিত হওয়ার। এগুলো আমরা একটু পরে যাচ্ছি। কোন বস্তু চায় ধনাত্মক হয়ে চার্জিত হতে, কোন বস্তু চায় না, এগুলো আমরা শিখবো। একটা সিরিজ আছে ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, চাইলে ইউটিউবে সার্চ করতে পারো, একটা ভিডিও আসবে 5 মিনিটের, দেখবা বুঝবা, ইংলিশে, সহজ, মজা লাগবে। আমি বলে দেবো কি কি ভিডিও দেখবা, তাহলে সুবিধা হবে। আমি এখানেই দেখাতাম, বাট ওই কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো। সো এই হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু। আমি চাচ্ছি এই বস্তুটাকে একটা ধনাত্মক চার্জে চার্জিত করতে। ঠিক আছে, কি করতে পারি? একটা নিরপেক্ষ বস্তুকে যদি আমি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, কি করতে পারি ভাই? ইলেকট্রন বিয়োগ করতে পারি না? এখান থেকে ধরো আমি কোনো কারণে ইলেকট্রন সরিয়ে দিলাম। সো আমরা যদি এই বস্তু থেকে n সংখ্যক ইলেকট্রন বিয়োগ করে দিই, তাহলে এই বস্তুতে ধনাত্মক চার্জ তো আগের মতোই থাকবে না ভাই। জাস্ট কি হবে দেখো, এই জায়গায় ধরো একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা এখন আর নাই। ওয়েট ওয়েট, আচ্ছা আমি এটা কালো কালি দিয়ে দিচ্ছি, তাহলে আরো সুন্দর প্ল্যান থাকবে। তাও হ্যাঁ, এই যে ইলেকট্রনটা আছে না, ধরো এই ইলেকট্রনটা আর নাই। এই যে ইলেকট্রনটা আছে ধরো এই ইলেকট্রনটা আর নাই, এই ইলেকট্রনটা ধরো আর নাই, এরপর ধরো এই ইলেকট্রনটা আর নাই। তাহলে ওভারঅল দেখো তো, বস্তু আগের মতোই আছে, বস্তু দেখতে আগের মতোই আছে, বস্তুর মধ্যে ধনাত্মক চার্জ আগের মতোই আছে, জাস্ট অনেকগুলো ঋণাত্মক চার্জ কমে গেল না? বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই জি বস্তুটাকে ভাইয়া। কি আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারি, বা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু হলো জি ঋণাত্মক, ভাইয়া, অথবা অবশ্যই। এটাকে আমরা ইংলিশে যদি বলি নেগেটিভলি চার্জড। ভাইয়া ধনাত্মক চার্জে চার্জিত না? এ ভালো জিনিস, সরি, এটা ধনাত্মক হবে, ঋণাত্মক না, পজিটিভলি, একটু জাস্ট কেটে দিলেই হবে। ধনাত্মক, অথবা এটাকে আমরা বলতে পারি পজিটিভলি, হ্যাঁ, পজিটিভলি চার্জড। এখন আমরা যদি এই উদাহরণটাকেই কোনো কারণে ধরো, এই উদাহরণটাকে আমরা চাচ্ছি এই জায়গাটাতে আমরা এই বস্তুটাকেই, এই বস্তুটাকে ধরো আমি কোনো কারণে, এই বস্তুটাকে ধরো আমি কোনো কারণে এবার ঋণাত্মক চার্জে চার্জিত করতে যাচ্ছি, এই বস্তুটাকে, নিউট্রাল বস্তুটাকে। তাহলে কি করবো ভাইয়া? ইলেকট্রন নিশ্চয়ই এবার বিয়োগ করবো না, ইলেকট্রন করে দেবো কি যোগ, এরকম না ব্যাপারটা? যোগ। প্লাস তাইলে এই করবো। বস্তুটাতেই হ্যাঁ। কিছু পরিমাণ কি হবে ভাই, ইলেকট্রনের আধিক্য হবে, তাই না? কিছু পরিমাণ ইলেকট্রন আধিক্য হবে। সো ধরে নিচ্ছি কতগুলো ইলেকট্রন এক্সট্রা আসে গেল। ধরো এই জায়গায় একটা এক্সট্রা ইলেকট্রন আসলো, এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো। সো দেখো আগে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ ব্যালেন্স ছিল, এখন কিছু ঋণাত্মক চার্জ অতিরিক্ত এসেছে। সো এই বস্তুটাকে এখন আমরা কি বলতে পারি? ঋণাত্মক চার্জে চার্জিত অথবা নেগেটিভলি চার্জড বলা যায়। বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, সো এইভাবেই আসলে একটা বস্তুকে আমরা চার্জিত করতে পারি। সো মোট কথা হচ্ছে ভাই, কখনোই প্রোটনের ট্রান্সফার হয় না, ট্রান্সফার হয় শুধুমাত্র ইলেকট্রনে। হয় ইলেকট্রন দিতে পারি, না হয় ইলেকট্রন নিতে পারি। এটার উপর বেস করে একটা বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়। বুঝতে পেরেছি সবকিছু? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এটা তো আমরা গত ক্লাসও পড়েছি, সো এখানে আর বেশিক্ষণ সময় দিব না। তাহলে আমরা এখন যদি একটা কথাবার্তা বলি, তাহলে চার্জ গঠিত হয় কি দিয়ে ভাই? যে কোনো একটা বস্তুতে ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আসলো, এই বস্তুটাতে ঋণাত্মক চার্জ আসলো, ধরে নিলাম কিউ পরিমাণ। সো এই কিউ পরিমাণ ঋণাত্মক চার্জ এসেছে কেন? এন সংখ্যক ইলেকট্রনের কারণে না? স্বাভাবিক। জি ভাইয়া। এই বস্তুটাতে ধরে নিচ্ছি কিউ পরিমাণ ধনাত্মক চার্জ এসেছে, কেন এসেছে? এন সংখ্যক ইলেকট্রনের কারণে, ইলেকট্রন সরিয়েছি বলেই এসেছে, আর এখানে ইলেকট্রন দিয়েছি বলেই এসেছে। সো চার্জ মেইনলি গঠিত হয় ভাই এন সংখ্যক ইলেকট্রনের কারণে, ইলেকট্রন হয় বাড়লো না হয় কমলো। সো চার্জ কিউ সমান লিখতে পারি আমরা একটা সূত্র এন ই, লেখা যায়? অসুবিধা আছে কোনো? জি। জাস্ট এখানে মনে রাখা লাগবে এনটা কি হবে ভাই, সব সময় পূর্ণ সংখ্যা হবে। এখন এইটার উত্তর আমি গত ক্লাসে দিয়েছি, তারপর একটু বলে দিই। ইলেকট্রন নিজে একটা মৌলিক কণা, এটাকে আর ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করতে পারবো না আমরা। এক জায়গা থেকে একটা, দুটো, তিনটা, চারটে ইলেকট্রন সরানো যায়, 3.5 ইলেকট্রন সরানো যায় না।
ঠিক যেমন দোকান থেকে আমরা 1 হালি ডিম নিতে পারি, 2টি ডিম নিতে পারি, 3টে ডিম নিতে পারি, এমন তো হওয়া সম্ভব না যে 3.5টে ডিম নিলাম, অর্ধেক কুসুম আমার অর্ধেক কুসুম দোকানি, এটা তো সম্ভব না। ইলেকট্রনও সেম। সো এই পূর্ণ সংখ্যক ইলেকট্রনই ট্রান্সফার হয়। আর ই বলতে বুঝাচ্ছি ভাই ইলেকট্রনের যে চার্জ সেটা কি 1.6 × 10⁻19 কুলম্ব। এখন অনেকে ভাবতে পারে যে ভাই এখানে প্লাস মাইনাস কিভাবে দিব, এটা ভাই কমন সেন্স ইউজ করব। বস্তুতে ইলেকট্রন এসেছে মানে কিউ পরিমাণ চার্জ ঋণাত্মক ভাবে চার্জিত হবে, আর বস্তু থেকে কিউ এন সংখ্যক ইলেকট্রন সরে গিয়েছে মানে কিউ পরিমাণ চার্জ ধনাত্মক ভাবে চার্জিত হবে। সো ই এর মান সবসময় 1.6 × 10⁻19 বসাবো, জাস্ট দেখবো বস্তুটা ধনাত্মক ভাবে চার্জিত হলো নাকি ঋণাত্মক ভাবে চার্জিত হলো। বুঝলাম বিষয়টা? জি ভাই, জি সবকিছু কি বুঝেছি? জি। কোনো সমস্যা আছে এইটুকু জায়গার মধ্যে? সবারই না। মতামত চাই, একটু সবার মতামত শুনবো। ওকে, আমরা একটু কমেন্ট গুলো, সবকিছু ক্লিয়ার হচ্ছে? একদম সহজ থেকে শুরু করবো ভাইয়া, ধীরে ধীরে। আরো সামনে দুই একজন প্রশ্ন করেছে, ভাইয়া আপনার সামনে কি স্টুডেন্টস আছে? না, আমার সামনে আসলে ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে জুমে স্টুডেন্টরা কানেক্টেড, তো মাঝে মাঝে আমি দেখতে আসি সব ঠিকঠাক কিনা। ওকে, তাহলে কি আমরা সবকিছু বুঝতে পারলাম? হ্যাঁ জি আচ্ছা, তাহলে এখানে আর আমরা সময় দিচ্ছি না। ওকে, এরপর একটা জিনিস আসছে ভাই, বৈদ্যুতিক আবেশ। এখন আমি সবাইকে বলবো ইংলিশ টার্মগুলো মনে রাখতে। ওকে, ইংলিশ টার্মটা যদি আমি বলি, হ্যাঁ ভাই কিছু বললেন? কেউ কেউ কিছু বললাম? ইংলিশটা না ভাই, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, বৈদ্যুতিক আবেশ, এই টপিকটা এখন খুব ভালো মতো আমরা পড়বো। প্রস্তুত? প্রস্তুত সবাই? আচ্ছা, সো একটা নিউট্রাল বস্তুতে, নিউট্রাল বস্তু মানে কি, নিরপেক্ষ বস্তু মানে কি, তাতে কি চার্জ থাকে? ডেফিনেটলি থাকে। সো একটা নিউট্রাল বস্তুকে আমি যদি কোনো কারণে চার্জের যে ওরিয়েন্টেশনটা আছে, চার্জটা তো নির্দিষ্ট ওরিয়েন্টেশনে থাকে, তো আমি যদি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ফেলতে পারি, এক পাশে ধনাত্মক চার্জে চার্জিত করে ফেলতে পারি, এক পাশে ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারি, একটা বস্তুরই এক পাশে ঋণাত্মক এক পাশে ধনাত্মক, মোট আধান কিন্তু স্টিল শূন্য, কিন্তু এক পাশে ধনাত্মক এক পাশে ঋণাত্মক, এরকম যদি চার্জিত করা যায় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। বুঝেছি? সো সংজ্ঞা আমি লিখছি না, আমি বুঝাবো বিষয়টা। সো আসো শুরু করা যাক। আমরা যে কাজটা করব, ধরে নিচ্ছি আমাদের কাছে একটা নিউট্রাল বস্তু আছে, এই হচ্ছে আমাদের কাছে নিউট্রাল বস্তু। ঠিক আছে ভাই? ঠিক আছে সবাই, দেখতে পাচ্ছি? জি। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি এই নিউট্রাল বস্তুতে এমনিতেই আছে, কোনো অসুবিধা নেই, নিউট্রাল বস্তুর মতোই আছে। নিউট্রাল বস্তু মানে এসে হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক আধান সমান সমান, আমি এটা দেখালাম না। ধরে নিচ্ছি আমি নিউট্রাল বস্তুর কাছাকাছি একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলাম। এই বস্তুটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, অলরেডি এটা কোনো না কোনো ভাবে ধনাত্মক চার্জে চার্জিত হয়ে আছে। এই ধনাত্মক চার্জে চার্জিত একটা রড, আর এটা একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু। তাইলে হবে কি ভাই, নিউট্রাল বস্তু মানে কি? নিউট্রাল বস্তু মানে ডেফিনেটলি এখানে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন আছে, এরকম না? প্লাস মাইনাসের সমান, সংখ্যাটা সমান। এখন নিউট্রাল বস্তুটার কাছাকাছি যখন একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আনবো, তখন হয় কি, ও ঋণাত্মক চার্জগুলো এই পাশে চলে আসে, ধনাত্মক চার্জগুলো অপর পাশে চলে যায়। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। বোঝা গেল? এবং এই যে বস্তুটা, যে জিনিসটা হলো, এইটাকে আমরা যদি একটু ইংলিশে বলি, সেটাকে হচ্ছে বস্তুটা পোলারাইজড হয়ে গেল, মানে দুই পাশে দুই রকম পোল তৈরি হয়ে গেল। পোলারাইজড, এক পাশে নেগেটিভ পোল আর এক পাশে পজিটিভ পোল, ঋণাত্মক পোল ধনাত্মক পোল, ইংলিশে বলে পোলারাইজড। বাংলায় কি বলে ভাই? বাংলায়ও বলে পোলারাইজড, পোলারাইজড, বাংলায়ও বলে পোলারাইজড। বোঝা গেল বিষয়টা? এখন জি ভাইয়া। আমার প্রশ্ন, ভাইয়া ধনাত্মক চার্জ কি কখনো মুভ করতে পারে? পারে না, পারে না তো। প্রোটন কি কখনো মুভ করে? তাইলে ভাই ধনাত্মক চার্জ গুলো এই পাশে কেমনে চলে আসলো ভাই? আমি কিন্তু বেসিক ধরে ধরে ক্লিয়ার করবো, ঠিক আছে? কেন এমন হলো বলো, কেন এমন হলো? বিকর্ষণ করেছে। না, বিকর্ষণ তো করবে ডেফিনেটলি, ডেফিনেটলি, কিন্তু ধনাত্মক চার্জ তো ভাই মুভ করতে পারে না। ধনাত্মক চার্জ, প্রোটন কি কখনো মুভ করে? করে না। তাহলে এই ধনাত্মক গুলো এই পাশে কেন চলে আসলো? বিকর্ষণ করুক, এরা এদের নিজেদের জায়গাতেই থাকুক, ইলেকট্রন গুলো এইদিকে চলে আসুক, ওরা অপর দিকে চলে গেল কেন? প্রশ্ন আসা সম্ভব না এরকম? ধনাত্মক চার্জ তো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ট্রাই করো, কি হতে পারে বলো? এখানে দণ্ডে প্লাস চার্জ আছে, ওই জন্য ইলেকট্রন গুলো এদিকে আকর্ষিত হলো। হ্যাঁ, এটা তো সত্যি। তাইলে ভাইয়া
ইলেকট্রনগুলো এইদিকে আকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো এইদিকে চলে আসুক, সরি, ইলেকট্রনগুলো এইদিকে চলে আসুক, এই ইলেকট্রনগুলো, তারপর ধনাত্মক চার্জগুলো নিজেদের জায়গাতেই থাকুক, ওরা ভাই অপর প্রান্তে কেন চলে গেল? অপর প্রান্তে কেন চলে গেল? প্রশ্ন আসে, রিয়েল প্রশ্ন, এটা একটা ভালো কিন্তু প্রশ্ন, ঠিক আছে? তো আসো আমরা এটার উত্তর দিই, আসো। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ভাইয়া ধরে নিচ্ছি এই যে বস্তুটা যে আছে এটা কিন্তু একটা বস্তু, একটা গোলক, হ্যাঁ? কিসের গোলক ভাইয়া? ধরে নিচ্ছি এই বস্তুটা হচ্ছে কপার এর তৈরি গোলক, হতে পারে না? হতেই পারে, কপারের একটা তৈরি গোলক, মানে একটা গোলক তৈরি করলাম কপারের, কপার দিয়ে পুরো গোলকটাই বানালাম লৌহ গোলকের মতো, কপারের গোলক, হতে পারে তো? সো কপারের গোলক মানে কি ভাই? এখানে সব জায়গায় কি থাকবে? কপার থাকবে, কপারে অ্যাটম থাকবে। সো এগুলো ধরে নিচ্ছি এক একটা কপারের অ্যাটম, ধরে নেওয়া যায় অনেকগুলো কপারের অ্যাটম থাকবে। এখন ভাই আমাকে একটা জিনিস বলো, আমি গত ক্লাসে বলি নাই পরিবাহীতে ইলেকট্রো, যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম এটা আল্লাহর একটা কুদরত যে কপার নিজের পরিবাহীতেই স্বাভাবিক তাপমাত্রায়, মানে কক্ষ তাপমাত্রায় কপারের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে এখান থেকে এক দুইটা করে ইলেকট্রন ওই শক্তিতেই বেশি উত্তেজিত হয়ে ফ্রি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, মানে ঝাঁপ দিয়ে বাইরে চলে যায়। কপার একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি ভাই? কপারটা কপার প্লাসে পরিণত হবে, তাই না? কপারগুলো কপার প্লাসে পরিণত হবে, আর ওদের ইলেকট্রনগুলো হবে কি ভাই? ফ্রি হয়ে যাবে। এটা একদম একটা আধ্যাত্মিক ঘটনা। সো ইলেকট্রনগুলো ধরে নিচ্ছে এই যে এখানে চলে আসলো, ইলেকট্রনগুলো ফ্রি হয়ে চলে আসলো। বোঝা গেল বিষয়টা? বুঝলাম? হ্যাঁ এটা অটোমেটিক্যালি ঘটে। এটা আর একটু বড় ক্লাস হলে আমি আর একটু ভালো মতো তোমাদেরকে বোঝাবো কিছুদিন পরে ইনশাল্লাহ। আচ্ছা এখন ব্যাপারটা বুঝো, আমি চাচ্ছিলাম কি এখানে একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলাম, ঠিক না? এরকম না ব্যাপারটা? যে বস্তুটাতে, যে রডটাতে অলরেডি ধনাত্মক চার্জ আছে। এখন ব্যাপারটা বোঝো, এই ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর কারণে ইলেকট্রনগুলো তো ভাই ফ্রি, ইলেকট্রন মুভ করতে পারে। ভালো মতো বুঝবা, ইলেকট্রনকে বলা হয়, এটা একটু আপার কথাবার্তা লাগতে পারে তোমাদের কাছে কারণ এগুলো ইন্টারমিডিয়েটের পড়া, ইলেকট্রন গুলাকে বলা হয় চার্জ ক্যারিয়ার, আর কপার গুলাকে বলা হয় ফিক্সড চার্জ। চার্জও দুই প্রকার, যারা মুভ করতে পারে, যারা মুভ করতে পারে না। ইলেকট্রন গুলাকে বলা হয় ফ্রি ইলেকট্রন, এরা ফ্রিলি মুভ করতে পারে, কিন্তু কপার গুলা ভাই মুভ করতে পারে না, এটা ভারী ভারী, এরা মুভ করতে পারে না। বুঝা গেল? একদম কমন সেন্স, তুমি জাস্ট এমনি মনে রাখো যে ইলেকট্রনই একমাত্র মুভ করতে পারে, প্লাস চার্জ গুলো মুভ করতে পারে না। বুঝা গেল? তাহলে ব্যাপারটা বোঝো, এই ধনাত্মক চার্জের আধান, এই ধনাত্মক চার্জের আকর্ষণে এই ইলেকট্রন গুলাকে এই দিকে আকর্ষিত হবে না? খুব স্বাভাবিক হ্যাঁ হওয়া উচিত। আচ্ছা যে ঘটনাটা ঘটে, আমি রিয়েল সায়েন্সটা বলছি, ওকে? সো যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলা যে আছে, এই ইলেকট্রনগুলা এরা আর এখানে থাকে না ভাই, এরা আর এখানে থাকে না। এই ইলেকট্রনগুলো আকর্ষিত হয়ে, ইলেকট্রনগুলো আকর্ষিত হয় এই দিকে চলে আসে। বুঝলাম? ইলেকট্রনগুলো আকর্ষিত হয়ে এইদিকে চলে আসে, বুঝেছি? কারণ ইলেকট্রন তো আকর্ষিত হয়, এটা স্বাভাবিক। এখন ব্যাপারটা বুঝো, এই কপারের কাছে আছে ইলেকট্রন, এদের কি ইলেকট্রন দরকার? এর কাছে যখনই এর পার্টনার চলে গিয়েছে, এ তো ভাই মাথা খারাপ, এর পার্টনার লাগবেই, ইলেকট্রনকে লাগবেই, সে থাকতে পারবে না ইলেকট্রন ছাড়া। ও আশেপাশে দেখছে কোথায় ইলেকট্রন আছে, ও দেখতে পেলো এই পাশে অনেক ইলেকট্রন আছে, পাশে তার অনেক বন্ধু বান্ধব আছে যাদের কাছে ইলেকট্রন আছে। আবার এই ইলেকট্রনগুলো দেখলো, ইলেকট্রনগুলো দেখছে যে তাদেরকে এই পাশের কপারগুলো তো আকর্ষণ করছে, এবং এদিকে একটা বিশাল বড় ধনাত্মক চার্জ আকর্ষণ করছে। সো ইভেনচুয়ালি দেখা যায় এই ইলেকট্রনগুলা এইখানে না থেকে আকর্ষিত হয়ে কার দ্বারা আকর্ষিত হয়? এই প্লাস রডটা দ্বারা আকর্ষিত, আর এই কপারগুলো দ্বারা আকর্ষিত ইলেকট্রনগুলো আবার এখানে চলে আসে। সো এই জায়গায় ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। এখন এ তো আর পাশ থেকে কারো কাছ থেকে ইলেকট্রন আনতে পারছে না, পারবে কারো কাছ থেকে? ওর পাশে তো আর কোনো অ্যাটম নেই, ওর পাশে আর কোনো অ্যাটম নেই। সো ফাইনালি দেখো ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা অলরেডি প্রুফ করে দিয়েছি। ফাইনালি তোমরা যদি ভালো মতো থাকো তাহলে দেখো, এই যে মেটালটা যে ছিল, এই যে কপারের যে ইয়াটা যে ছিল, কপারের প্রথমে এটা একটা তৈরি গোলক ছিল। সো এরপর দেখলাম এখানে ফ্রি ইলেকট্রন থাকে, তারপর দেখো পজিটিভ আর নেগেটিভ সব জায়গায় সমান সমান। এরপর যখনই আমরা এই একটা রড আনলাম তখন ইলেকট্রন এই পাশে চলে আসলো, আর এই পাশে থাকলো কি? কপার প্লাস। এই পাশে ইলেকট্রন, এই পাশে কপার প্লাস। কপার প্লাস মানে কি ভাই? ধনাত্মক চার্জ, ইলেকট্রন মানে কি? ঋণাত্মক চার্জ। সো ভিতরের ঘটনা হচ্ছে এইটা, বাট অনেক সময় আমাদের টিচাররাও এক্সপ্লেন করতে করতে বলে দেয় যে প্লাস চার্জ গুলো বিকশিত হয় এইদিকে, ইলেকট্রন মাইনাস চার্জ গুলো আকর্ষিত হয় এইদিকে, এরকম হয়। বাট এটা অ্যাকচুয়াল ট্রুথ না, অ্যাকচুয়াল ট্রুথ হচ্ছে ভিতরের ঘটনা হচ্ছে এটা। এবার বল বুঝেছি কিনা সবাই? সবাইকে বুঝেছি ভাই? জি ভাইয়া বুঝছি। সবাই? ভাইয়া মাঝখানে যে কপার থাকলো যে, হ্যাঁ মাঝখানে কপার, ওই যে হ্যাঁ কপারের নিচে ইলেকট্রন আছে, হ্যাঁ মাঝখানে ওই যে। হ্যাঁ মাঝে ধরো এই জায়গাটা অলমোস্ট নিউট্রালি আছে,
এটাই তো ঘটনা, এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ, সো মাঝেরটাতে অলমোস্ট নিউট্রালি থাকে। এই পাশে বেশি নেগেটিভ চার্জ, ওই পাশে বেশি ধনাত্মক চার্জ অ্যাকুমুলেটেড হয়ে যায়, জমা হয়ে যায়। বুঝলাম? এই পাশে বেশি নেগেটিভ চার্জ মানে কি বেশি ইলেকট্রন, এই পাশে বেশি ধনাত্মক চার্জ মানে বেশি কপার। তো এই পাশে ধনাত্মক, এই পাশে ঋণাত্মক, মাঝে নিউট্রাল। বুঝেছি? এই যে দেখো, পাশে ঋণাত্মক, পাশে ধনাত্মক। এবার বলো বুঝেছি কিনা সবাই? বুঝছি। আসলেই? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ক্লাসের যেগুলো আমি এখনই উত্তর দিতে পারবো সেগুলো এখানে করো, আর যেগুলো আমার কাছে মনে হয় বা তোমাদের কাছে মনে হবে আমি অলরেডি শিখিয়েছি সেগুলো ক্লাসের পরে। হ্যাঁ, এখন করো, প্রশ্ন করো। চার্জিং কিভাবে চার্জিং করে সেটাও শিখিয়ে দেবো। আগের স্লাইডে একটু কষ্ট করে। কোনটা? মাঝখানে যে হচ্ছে প্লাস মাইনাস একসাথে থেকে নিউট্রাল হবে সব সময়, হ্যাঁ, নাকি প্লাস মাইনাস মাঝখানে একসাথে। ফাঁকাও থাকতে পারে, মানে এক মাঝখানে পাশে সব ধনাত্মক এক পাশে সব ঋণাত্মক, এভাবে কি থাকতে পারে? না না, নাকি এরকম তো মাঝখানে সম্ভব না। সবসময় মানে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝো। এখানে তো আমি মাত্র 4টা কপার অ্যাটম দিলাম, আসলে তো এখানে কোটি কোটি কপারের অ্যাটম বা ক্যাটায়ন আছে। সো ওই পাশে সব ইলেকট্রনগুলো এই পাশে চলে আসে, ফলে ওই পাশে অনেকগুলা কপারের ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে যায়। বাট মাঝখানের কপারগুলো ভাই ওরা নিজেদের মতো বিন্দাস থাকে, মাঝেরগুলা নিউট্রাল থাকে। এরকমই ঘটনা ঘটে, কারণ এটা তো মাত্র 4টা কপার দিয়ে তৈরি হয় না একটা কপারের বস্তু, ভাইয়া, কোটি কোটি থাকে। বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারো। কোনো বস্তু যে প্রাকৃতিক ভাবে ইলেকট্রন গুলা ছোটাছুটি করতে থাকে, হ্যাঁ, ওগুলো যে আবার পুনরায় যুক্ত হয়, এটা কি সম্ভব? পুনরায় যে যুক্ত হয় বলতে বুঝি নাই। এই যে কপার প্লাস প্রথমে তো নিউট্রাল ছিল, হ্যাঁ, নিউট্রাল ছিল। নিউট্রাল ছিল, হ্যাঁ প্রাকৃতিক ভাবে ইলেকট্রন গুলো আলাদা হয়ে গেল, হ্যাঁ, ওগুলো যে আবার ওই নিউট্রাল গুলোর সাথে আবার নিউট্রাল গঠিত করলো। মানে ব্যাপারটা বুঝো, আমি বুঝলাই তোমাকে। এইভাবেই থাকে কপার, অ্যাকচুয়ালি এইভাবেই থাকে। মানে কপার আয়ন থাকে আর ইলেকট্রনগুলো বাইরে ছোটাছুটি করে, এইটাই নিউট্রাল। কারণ দেখো, সমান পরিমাণ ধনাত্মক সমান পরিমাণ ঋণাত্মক, এখানে একটা এক্সট্রা ধনাত্মক চার্জ ক্রিয়েট হলো, একটা ইলেকট্রন এই পাশে বের হয়ে গেল। আলটিমেটলি পুরো জিনিসটা নিউট্রালি থাকে। কিন্তু হয় কি, মুক্ত ইলেকট্রন অনেকগুলো জেনারেট হয়, এবং এই যে মুক্ত ইলেকট্রন জেনারেট হচ্ছে একটা ধাতুতে, এই কারণে ধাতু দিয়ে সুন্দর বিদ্যুৎ প্রবাহিত করা যায়। এটা সৃষ্টিকর্তার একটা কুদরত। সো তুমি যদি বলো যে এই ইলেকট্রনটা আবার আগে তার শেলে ব্যাক করে কিনা, এটা সহজে করে না। এখানে অনেক ব্যাপার স্যাপার আসে। এই ইলেকট্রনকে পরে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা অনেক কিছু দিয়ে বাইরেও নিয়ে যাওয়া যায়, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। সো তুমি ধরে রাখো যে এইটাই প্রাকৃতিক জিনিস, যে কপার থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে মুক্তভাবে ছোটাছুটি করবে, এটাই প্রাকৃতিক জিনিস। বুঝলাম? মানে উচ্চ তাপমাত্রায় এই ঘটনাই ঘটে। তুমি যদি তাপমাত্রা অনেক কমিয়ে দাও, অনেক নিচে তাপমাত্রায় নিয়ে যাও, তখন এই ইলেকট্রন আর শক্তি পায় না বাইরে যাওয়ার। সো ইলেকট্রন তখন কপারের মধ্যে থাকে। বুঝলাম? সো অনেক কম তাপমাত্রায়, হ্যাঁ তুমি যেটা বললা সেটা সম্ভব। বুঝেছি সবকিছু? জি ভাই। একদম ক্লিয়ার হচ্ছে? ফিল করতে পারছি কি? আচ্ছা, জি। সো প্রথমে দেখো চার্জিং করছি। ওকে, সো সর্বপ্রথম আমরা শিখবো বাই কন্ডাকশন। বাই কন্ডাকশন, সো ব্যাপারটা বুঝো। আমি খুব ধীরে ধীরে পড়াবো, কারণ এই ক্লাসটার সেকেন্ড পার্টও থাকবে। সো ছোট চ্যাপ্টার একটু ধীরে ধীরেই পড়াই, কারণ একটা চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস। আমি সবকিছু পড়িয়ে দিব সব ক্লাস শেষে। আজকে যতটুকু পারি, নেক্সট ক্লাসে অনেক লম্বা একটা ক্লাস নিব। আজকে ক্লাস যেহেতু দেরি হয়ে শুরু হয়ে গেল, বাট নেক্সট ক্লাসে মানে পুরো চ্যাপ্টার গুছিয়ে পড়াবো, সমস্যা নেই। বাই কন্ডাকশন, কন্ডাকশনের মাধ্যমে কিভাবে একটা বস্তুকে চার্জিত করা হয়, আইডিয়া আছে, থাকা উচিত, সবারই আছে আমার মনে হয়। সো ধরে নিচ্ছি এই একটা বস্তু, যে বস্তুটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? একটা বস্তু যে বস্তুটা নিউট্রাল। এখন এর পাশে ধরন নিলাম আমরা একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসলাম। ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু মানে কি ভাই বলতো? এখানে এক্সেস ইলেকট্রন আছে, এরকমই তো ঘটনা। আর এই বস্তুটা নিউট্রাল মানে কি, এই বস্তুতে কোনো এক্সেস ইলেকট্রন নেই, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন আছে। বুঝলাম বিষয়টা? আচ্ছা, কিন্তু ভাই দেখবা প্রকৃতিতে অনেক বস্তুরই ইলেকট্রন অ্যাফিনিটি থাকে, ইলেকট্রন আসক্তি থাকে। সে চায় ইলেকট্রন নিতে, যদিও সে নিউট্রাল, কিন্তু সে ইলেকট্রন নিতে চায়। তুমি যদি বলো ভাই এটা কোথায় দেখতে পাবো, একটা যদি গ্লাস রডকে তুমি যদি একটা সিল্কের কাপড় দিয়ে রাব করো বা ঘষো, তাহলে দেখবা চার্জ যায়, একটা আরেকটা থেকে যায়। তুমি একটা কলম নিয়ে যদি চুলে ঘষো, তাহলে কলম চার্জিত হবে, চুলও চার্জিত হবে। এটা কেন হয়? কারণ ওরা চায় চার্জ গ্রহণ করতে। সো সব বস্তুই চায়, অনেক বস্তুই আছে যাদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, কারো কারো কম, বাট ইলেকট্রন চায় বা কম চায় বেশি চায়, চাই, দিন শেষ হচ্ছে এটাই। সো এই বস্তুটা হচ্ছে ধরে নিলাম এমন একটা বস্তু যে চায় ইলেকট্রন, যে এমন একটা বস্তু নিলাম যে বস্তুটা চায় ইলেকট্রন। সো এর পাশাপাশি আমি একটা কি নিয়েছি ভাই, এক্সেস ইলেকট্রন বা অতিরিক্ত ইলেকট্রন থাকা একটা বস্তুকে নিয়ে এসেছি। এখন আমি যদি কোনো কারণে, কন্ডাকশন কথাটা মানে কি জানো?
কন্ডাকশন কথাটা মানে হচ্ছে যদি কোনো কারণে আমি এদেরকে টাচ করাই, দেখো টাচ করালাম, টাচ করিয়েছি বা কন্ট্যাক্ট করিয়েছি, স্পর্শ করিয়েছি, টাচ করিয়েছি বা স্পর্শ করিয়েছি, তো সেক্ষেত্রে হবে কি জানো, এখান থেকে এক্সেস ইলেকট্রনের কিছু কিছু ইলেকট্রন, এখানে তো এক্সেস ইলেকট্রন আছে, ধরে নিচ্ছি কিছু কিছু ইলেকট্রন এই জায়গায় চলে আসে, ধরে নিচ্ছি এখানে অনেক ইলেকট্রন ছিল, এর মধ্যে কিছু কিছু ইলেকট্রন এখানে চলে আসলো। কিছু ইলেকট্রন চলে আসার পরে আমি ধরে নিচ্ছি এই বস্তুটাকে আবার আমি আনটাস্ট করে ফেললাম। কিছু ইলেকট্রন চলে আসার পরে এটা কি করলাম, কোথায় গেল? টাচ করলে কি স্পার্ক উৎপন্ন হবে না? স্পার্ক উৎপন্ন হয় কোথায়, কখন জানো? আমি তারও বুঝাচ্ছি তো, আমি এটা হারিয়ে ফেললাম। স্পার্ক কখন উৎপন্ন হয় এটা জানো? জোরে বাড়ি দিলে। হ্যাঁ, না সেটা তো হচ্ছে আগুনের ফুল কি। স্পার্ক উৎপন্ন হয় হচ্ছে যখন, আমি বলছি এগুলো বলবো, সমস্যা নেই। আচ্ছা জাস্ট আমি একটু বুঝিয়ে নিই আগে, ব্যাপারটা বোঝো, একটা ব্যাপারটা বোঝো। এই বস্তুটাতে অলরেডি অনেক বেশি ঋণাত্মক চার্জ ছিল, এই বস্তুটাতে কোনো ঋণাত্মক চার্জ আধিক্য ছিল না, সমান সমান ছিল। সো যখনই টাচ করালাম তখন এখান থেকে কিছু এক্সেস ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনরা পরস্পরকে বিকর্ষণ করছে, স্বাভাবিক, সো কিছু কিছু ইলেকট্রন ওই পাশে প্রবাহিত হয়ে গেল, কারণ তারা দেখলো যে ওই পাশে প্রবাহ হওয়ার মতো জায়গা আছে। সো তারা একে অপরকে বিকশিত করে, যারা শান্তিপ্রিয় ওরা কিছু কিছু ওই পাশে চলে গেল। ওই পাশে যাওয়ার পর আমি এই বস্তুটার মধ্যে যে টাচটা ছিল এটা আবার সরিয়ে ফেললাম। সো সরিয়ে ফেলার পর এখন যে ঘটনা ঘটবে, এখানে একটা কিছুটা ইলেকট্রন, এইখানে কিছু ইলেকট্রন কমে যাবে, এটা স্বাভাবিক, কিছু ইলেকট্রন পাশে চলে গেছে, আর এইখানে কিছু ইলেকট্রন চলে আসলো। সো বস্তুটা ওভারঅল নেগেটিভ চার্জে চার্জিত হলো, বোঝা গেল? এই ঘটনাটাকে বলে হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। কিভাবে আমরা চার্জিত করলাম ভাই? স্পর্শ করিয়ে চার্জিত করলাম। বুঝেছি বিষয়টা নাকি বুঝিনি? ক্লিয়ার কি হলো সবার নাকি হয় নাই? এখন স্পার্ক হয় কেমনে? ওই যে ধরো ইলেকট্রন, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, ধরো ইলেকট্রন এই রাস্তা দিয়ে সম্পূর্ণ খুব ভালোভাবে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশে আসতেছে সুন্দরভাবে। হঠাৎ যদি তুমি রাস্তাটা বন্ধ করে দাও আর এই পাশে অনেক বেশি ইলেকট্রন চলে আসছে, অনেক বেশি ইলেকট্রন এই ইলেকট্রনকে বাধা দিচ্ছে, ফলে দুই একটা ইলেকট্রন না লাফ দিয়ে এই পাশে চলে আসতেছে। যখন লাফ দিয়ে চলে আসতেছে এই জায়গায় আমরা স্পার্ক দেখি। স্পার্ক দেখি যে কারেন্টের সুইচ অফ করার সময় অনেক সময় স্পার্ক দেখি না, কারণ ওরা চাচ্ছে চলে যাইতে, ওই মুহূর্তে তুমি করে দিছো বন্ধ, ওরা লাফ দিয়ে যাওয়ার সময় ওই জিনিসটাকে আমরা স্পার্ক দেখি। সো ওইটা আলাদা বিষয়। এই জিনিসটা বুঝলাম কিনা, কিভাবে ঋণাত্মক ভাবে চার্জিত করা যাচ্ছে? একবার বুঝাই দিলে ভালো হ্যাঁ হতো। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কি বল, বুঝি নেই। নেট একটু প্রবলেম ছিল তো ভাই, আরেকবার বুঝাই দিলে আচ্ছা ভালো আচ্ছা, হতো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা নিউট্রাল বস্তু আছে, এর পাশে একটা নেগেটিভলি চার্জ একটা বস্তু নিয়ে এসেছি। চার্জিং বাই কন্ডাকশন মানে হচ্ছে টাচ করিয়ে চার্জ করা। সো আমি এই বস্তুকে ওই বস্তুর সাথে টাচ করিয়েছি। সো এখানে যেহেতু এক্সেস ইলেকট্রন আছে, একে অপরকে বিকর্ষণ করবে, সো কিছু কিছু ইলেকট্রন ওই পাশে চলে যাবে। চলে যাওয়ার পর আমি ধরে নিচ্ছি এদের টাচটা আবার সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু ইলেকট্রন ওখানে চলে গিয়েছে, সো এখানে নেগেটিভ চার্জ কমে গেল, ওভারঅল এটা নেগেটিভলি চার্জই থাকবে, এবং এখানে কিছু ইলেকট্রন এক্সট্রা চলে এসেছে, সো এই বস্তুটাও নেগেটিভলি চার্জ হয়ে গেল। সো এইভাবে একটা নিউট্রাল বস্তুকে, দেখো শুরুতে নিউট্রাল ছিল বাট ফাইনালি একে আমরা নেগেটিভলি চার্জ করে ফেলতে পারলাম। এটা কি বুঝেছি? ভাইয়া বলো। আপনি যে বললেন লাভ দিয়ে চলে যায়, তো এক্সট্রা এনার্জিটা কই পাইছে? মানে লাভ দেওয়ার যে শক্তিটা ও কই পাইছে ওইটা? মানে এইটা তো একটু হায়ার কথাবার্তা, বাট আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো এই পাশে অনেক বেশি ইলেকট্রন অলরেডি চলে এসেছে, অনেক বেশি ইলেকট্রন চলে এসেছে, এরা এত বেশি বিকর্ষণ দেয় যে সেম পরিমাণ ওই পরিমাণ শক্তি নিয়ে সেই পাশে লাভ দিয়ে চলে আসতে পারে, এত বেশি বাধা দিতে পারে, বুঝলাম? তো ওই সময়টাতে এই ঘটনাটা ঘটে, বাট এগুলো অনেক ডেপথের কথাবার্তা, এগুলো ডিরেক্টলি ভাবে বলা যায় না, আরো অনেক অ্যানালিটিক্যাল বিষয়টি আছে। বুঝেছি সবকিছু? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে করতে পারো। আচ্ছা এবার আসো, আমরা চার্জিং বাই কি দেখলাম ভাই? ভাইয়া এই মাইক অফ করি, কেউ মনে কথাবার্তা বলছে। চার্জিং বাই কন্ডাকশন দেখলাম, এবার চার্জিং বাই ইন্ডাকশন দেখলাম। ইন্ডাকশন কথাটার মানে কি বলো? মাত্র শিখলাম। ইন্ডাকশন বা আবেশ কথাটার মানে কি ছিল? টাচ না করিয়ে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি চার্জিত করা। টের পাওয়া না, তাই না? এই যে দেখো একটা বস্তুকে আমরা টাচ করেনি, কিন্তু এই বস্তুটা শুরুতে নিউট্রাল ছিল, এই যে শুরুতে একটা নিউট্রাল বস্তু ছিল, প্লাস মাইনাস সমান সমান ছিল, কিন্তু ওকে আমরা বাইরে থেকে টাচ না করেও বস্তুটাতে এক পাশে ঋণাত্মক আর এক পাশে ধনাত্মক চার্জ এনে ফেললাম, এটাকে আমরা বলছিলাম কি? ইলেকট্রিক ইন্ডাকশন। সেই ইন্ডাকশনের মাধ্যমেও কোনো বস্তুকে চার্জিত করা যায়। কিভাবে করা যায় আসো ট্রাই করি, করবো? জি। আচ্ছা এগুলো কিন্তু সৃজনশীল আসে, এই জন্য শিখাচ্ছি, নাহলে শেখাতাম না।
সো ধরে নিচ্ছি আমরা দুইটা বস্তুকে, নিউট্রাল বস্তু আছে, এরা দুজন নিউট্রাল, শুরুর দিকে এরা দুজন নিউট্রাল, ঠিক আছে ভাই? হ্যাঁ। এখন আমি নিউট্রাল বস্তুর কাছাকাছি ধরো একটা ধনাত্মক চার্জের বস্তু নিয়ে আসলাম। ধরো এই বস্তুটা অলরেডি ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে কি হবে ভাই? ওভারঅল এই পাশে অনেক বেশি ঋণাত্মক চার্জ জেনারেট হবে আর এই পাশে অনেক বেশি ধনাত্মক চার্জ জেনারেট হবে। কেন হবে ভাই? বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ সব ইলেকট্রনগুলো ভেগে চলে আসবে এই পাশে, ইলেকট্রন এই দুইটার মধ্য দিয়ে এই পাশে চলে আসবে, আর ওই পাশে অনেক বেশি আয়ন তৈরি হবে, ক্যাটায়ন তৈরি হবে। ওই পাশে ধনাত্মক, ওই পাশে ঋণাত্মক। বুঝেছি বিষয়টা? হ্যাঁ। জি আচ্ছা, এখন ব্যাপারটা বুঝো। এখন আমরা যদি একটা শয়তানি করি, এখন আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমি করব কি, এই দুইটা গোলককে আমি আনটাচ করিয়ে দিলাম। এই গোলকটাকে এই পাশে নিয়ে আসলাম, এই গোলকটাকে এই পাশে নিয়ে আসলাম। ওকে, গোলক দুটাকে আনটাচ করে দিলাম। এবং ধরো কোনো কারণে আমি এই বস্তুটাকে সরিয়ে ফেললাম। তাহলে সরিয়ে ফেলার পর এবং আনটাচও করে দিলাম, তাহলে দেখো তো ভাই ওভারঅল এই গোলকটা ওভারঅল ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল না? কারণ এখানে অনেক বেশি এক্সেস ইলেকট্রন চলে এসেছে আর ওই পাশে অনেক বেশি ধনাত্মক চার্জ তৈরি হয়ে গিয়েছে, সেই গোলকটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। বুঝেছি ব্যাপারটা? তো শুরুর দিকে কিন্তু তারা ছিল নিউট্রাল, বাট দিন শেষে ইভেন্চুয়ালি আমরা তাদেরকে কি করে ফেললাম বলো? ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে চার্জিত করে ফেললাম। বুঝেছি এই জিনিসটা নাকি বুঝিনি? ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না? সবাই বুঝতে পারছি? এগুলো কিন্তু সৃজনশীল আসবে, সেগুলো কিন্তু নেগলেক্ট করার কোনো উপায় নেই। আচ্ছা, আরো কিছু ওয়ে দেখি, সো এটা ছিল 2 ধরো এগুলো ছিল 2 1 নম্বর উদাহরণ, 2 1, হ্যাঁ এগুলো ছিল 2 1 নম্বর উদাহরণ। এবার আসো 2 2 নম্বর উদাহরণ দেখি, ইন্ডাকশনের 2 নম্বর উদাহরণ দেখি। সো ধরে নিচ্ছি আমাদের কাছে একটা নিউট্রাল বস্তু আছে। নিউট্রাল বস্তু মানে কি বলো? সমান ধনাত্মক সমান ঋণাত্মক। তার উপর কমেন্ট দেখি। হ্যাঁ, সমান ধনাত্মক সমান ঋণাত্মক আছে। প্লাস ও নেগেটিভ। হ্যাঁ, আমার বন্ধু কমেন্ট করেছে মুখিদ্র মানি সেরা। আচ্ছা, হ্যাঁ ধনাত্মক এবং ঋণাত্মক সমান সমান আছে। বোঝা গেল বিষয়টা? সো আমি এখন যদি কোনো কারণে এই বস্তুটার কাছাকাছি একটা এমন রড আনি, একটা মেটালিক রড আনলাম, যেই রডটা ভাই অলরেডি কি চার্জে দিব? ধনাত্মক চার্জে দিব নাকি ঋণাত্মক চার্জে দিব? ইচ্ছা দুইটা দিয়ে করবো কিন্তু। আচ্ছা, এবার ঋণাত্মক দিলাম, ঋণাত্মক চার্জে দিলাম। তাহলে বলো এই জায়গাটাতে কি হবে ভাই? এই পাশে অনেক বেশি ধনাত্মক চার্জ গঠিত হবে আর এই পাশে অনেক বেশি ঋণাত্মক চার্জ গঠিত হবে। হবে কি হবে না? ডেফিনেটলি হবে। এখন আমি যদি কোনো কারণে এইখানে একটা তার যুক্ত করে দিই, একটা ইলেকট্রিক তার যুক্ত করলাম কিন্তু, বুঝবা? এবং সেই তারটাকে আমি কানেক্ট করে দিলাম গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এখন ব্যাপারটা বুঝবা, আমি একটু বুঝিয়ে দিই কেন ইলেকট্রন ফ্লো হয়। এটা অনেকে বুঝে না, আমি বুঝিয়ে দিই। ভাইয়া ধরে নেওয়া হয় গ্রাউন্ডে সমান ধনাত্মক সমান ঋণাত্মক এবং একই সাথে খুব সুন্দরভাবে ব্যালেন্সড অবস্থায় আছে। সো গ্রাউন্ডের বিভব ধরে নেওয়া হয় 0 ভোল্ট। ধরে নেওয়া হয় কত ভাই? 0 ভোল্ট। আর এই বস্তুটা দেখো তো ভাই, এই জায়গাটাতে ঋণাত্মক চার্জের অনেক বেশি আধিক্য তৈরি হয়ে গিয়েছে না? সো এই জায়গাটাতে কি তৈরি হবে ভাই? ঋণাত্মক ভোল্ট তৈরি হবে বা লো ভোল্টেজ তৈরি হবে, লো পোটেনশিয়াল। ওই যে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে ঋণাত্মক পোটেনশিয়াল, ওই পাশে ধনাত্মক পোটেনশিয়াল তৈরি হয়। সো এই পাশে লো পোটেনশিয়াল তৈরি হবে আর এখানে কি 0 ভোল্ট। এখন আমাকে বলো -3 বড় নাকি 0 বড়? ডেফিনেটলি 0 বড়। সো আমাকে বলো ইলেকট্রন সবসময় প্রবাহিত হয় কোথা থেকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর ধনাত্মক চার্জ বা কারেন্ট প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্ন। সো এই জায়গায় যেহেতু অনেক বেশি ইলেকট্রন জমা হওয়া আছে এবং গ্রাউন্ডের পোটেনশিয়াল যেহেতু 0, সো ইলেকট্রন সবসময় চাবে উচ্চ থেকে নিম্ন থেকে উচ্চ বিভবে। সো ইভেন্চুয়ালি যে জিনিসটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই পাশ দিয়ে ভাই ইলেকট্রন ফ্লো তৈরি হয়ে যাবে। এই পাশ দিয়ে ইলেকট্রনগুলো এইভাবে আসতে থাকবে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে গ্রাউন্ডে চলে যাবে। বোঝা কি গেল নাকি যায়নি? বোঝা কি যাচ্ছে নাকি যায়নি? এবং ফাইনালি এইভাবে ধরো ইলেকট্রনগুলো অনেকগুলো চলে আসলো। এইখানকার কি নেই, যেসব অনেকগুলো যে ফ্রি ইলেকট্রন যে অ্যাকুমুলেটেড বা জমা হয়েছিল সেগুলো যদি গ্রাউন্ডে চলে যায়, তাহলে এই জায়গাটা যে নেগেটিভলি চার্জ শুরুতে ছিল সেই নেগেটিভলি চার্জটা চলে যাবে। সো ওভারঅল বস্তুটাতে কি থেকে যাবে ভাই? ওভারঅল বস্তুটাতে পজিটিভ চার্জ থেকে যাবে। সো এইটাই আমি এখন ওই চিত্রটা একটা আনিয়ে দিচ্ছি। সো ওভারঅল বস্তুটাতে যে চার্জটা থেকে যাবে এটা আমি এখানে দেখাচ্ছি। সো আমি কোনো কারণে এবার যে কাজটা করব, ব্যাপারটা বুঝবা। প্রথমে গ্রাউন্ডিং, এই তারটা হটাই দিব, বুঝবা? প্রথমে এই তারটাকে সরিয়ে দিব। সো তারটাকে প্রথমে সরিয়ে দিলে কি অলরেডি অনেক ইলেকট্রন এই পাশ দিয়ে চলে এসেছে, সো এই পাশে আর ঋণাত্মক চার্জ নাই।
এরপর আমি এই বস্তুটাকে সরিয়ে দেবো, এই মেটাল যেটা অলরেডি ঋণাত্মক চার্জ চালিত এটাকেও সরিয়ে দেবো। সো এখন ওভারঅল শুধুমাত্র থাকলো কি এই বস্তুটা, এবং এই বস্তুটাতে কি হবে ভাই, অনেক বেশি ধনাত্মক চার্জ চলে এসেছে। সো ওভারঅল বস্তুটাকে আমি কি হিসাবে চার্জিত করতে পারলাম, ধনাত্মক চার্জে চার্জিত করতে পারলাম। এটা কি বুঝেছি? হ্যাঁ জি জি ভাইয়া ফিল করতে পারছেন ভাই বিষয়গুলো নাকি ফিল হচ্ছে না? হচ্ছে। বলুন বলুন, ভালো মতো বলা লাগবে। জি ভাই হচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আসো। সরি, আপনি তুমি বিশাল ভয়ানক কম্বিনেশন করে ফেলো। আচ্ছা এবার আরেকটা জিনিস, এটা দিয়ে শেষ বলতে গেলে। সো আমি আরেকটা জিনিস নিলাম, একটা নিউট্রাল বস্তু নিলাম। নিউট্রাল বস্তু মানে কি ভাই, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ সমান আছে, এটাই তো, তাই না? এখন আমি করলাম কি, আগের বার নিয়ে এসেছিলাম কি ঋণাত্মক চার্জের বস্তু নাকি ধনাত্মক? ঋণাত্মক, তাই না? এবার আনলাম একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, খুব কাছাকাছি নিয়ে আসলাম। তো এখন হবে কি ভাই, এই পাশে অনেক বেশি ঋণাত্মক চার্জ জেনারেট হবে আর এই পাশে অনেক বেশি ধনাত্মক চার্জ জেনারেট হবে। কেন হবে? অ্যাকচুয়াল সায়েন্সটা মনে হয় আমরা বুঝি, মুখস্থ বিদ্যা না। মুখস্থ বিদ্যা হচ্ছে ধনাত্মক চার্জ বিকর্ষিত হয় ওই পাশে চলে যাবে, ঋণাত্মক চার্জ আকর্ষিত এই পাশে চলে আসবে, এটা মুখস্থ বিদ্যা। বাট ভিতরে সায়েন্স কি, ইলেকট্রন এই পাশে আসবে, সো ওই পাশে অনেক বেশি ক্যাটায়ন থাকবে। বোঝা গেল বিষয়টা? ভাইয়া। হ্যাঁ আচ্ছা জি ভাইয়া এখন আমি একটা কাজ করব, ওই সেম কাজ করব। আমি করলাম কি, এই জায়গায় একটা তার যুক্ত করে দিলাম এবং সেই তারটাকে আবার আমি যুক্ত করলাম হচ্ছে গ্রাউন্ডের সাথে। এবার একই ঘটনা ভাইয়া, গ্রাউন্ডের ভোল্ট কত ভাই, 0 ভোল্ট না? হ্যাঁ আচ্ছা, আর এই জায়গাটাতে দেখো তো ভাই অনেক বেশি ধনাত্মক চার্জ জমা হয়েছে। সো এখানে আমরা বলতে পারি না হায়ার পোটেনশিয়াল এইচপি অথবা ধনাত্মক পোটেনশিয়াল। হ্যাঁ সো এখানে যদি পোটেনশিয়াল হয় 3 ভোল্ট আর এখানে যদি 0 ভোল্ট হয়, কে বড়, 3 নাকি 0? 3 বড়। আর ইলেকট্রন প্রবাহিত হয় কোথা থেকে, নিম্ন থেকে উচ্চ বিভবে। এই জায়গায় নিম্ন বিভব, এই জায়গায় উচ্চ বিভব। ইলেকট্রন এবার গ্রাউন্ড থেকে, ফার্স্ট অফ অল ভালো মতো বুঝবা, গ্রাউন্ড থেকে কিন্তু প্রথমে যাবে না, প্রথমে এই তার যে আছে না ভাই, তারেই তো অনেক মুক্ত ইলেকট্রন থাকে। সো সেই মুক্ত ইলেকট্রন গুলা এই ধনাত্মক চার্জের আধানের আকর্ষণে এখানে যাবে। যখন তারের মধ্যে ইলেকট্রনের শর্ট পড়বে তখন গ্রাউন্ড থেকে ইলেকট্রন এসে তারের ইলেকট্রন গুলা পূরণ করবে। সো ওভারঅল আমরা যে জিনিসটা দেখতে পাবো যে গ্রাউন্ড থেকে ইলেকট্রন এসে এই যে ধনাত্মক চার্জগুলো যেগুলো গঠিত হলো না ভাই, এগুলাকে নিউট্রালাইজ করবে। সো ঘটনাটা যেটা ঘটবে, ধরো প্রত্যেকটা ধনাত্মকের কারণে একটা করে ঋণাত্মক এসে এদেরকে নিউট্রাল করে দেবে। সো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, সো এই জায়গাটা কি হয়ে যাবে, এখন নিউট্রাল হয়ে যাবে না? হ্যাঁ এই জায়গাটা নিউট্রাল হয়ে গেল। সো ওভারঅল এখন আমি যদি এই গ্রাউন্ড কানেকশনটাও সরিয়ে দিই আর এই বস্তুটাকেও সরিয়ে দিই, গ্রাউন্ড কানেকশনও সরিয়ে দিলাম, বস্তুটাকে সরিয়ে দিলাম, সো ওভারঅল বস্তুটাতে এখন কোন চার্জ থাকবে বলো? নেগেটিভ চার্জ। এক্স্যাক্টলি। সো সৃজনশীল প্রশ্ন যদি আসে যে একটা বস্তুকে কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত করব, সেটা কি বুঝতে পারবো নাকি পারবো না? জি পারবো। সবাই কি পারবো? এগুলো ব্যাখ্যা করতে পারবো? এগুলো কিন্তু আসবে, পরীক্ষা কিন্তু আসবে। হ্যাঁ, পারবো নাকি পারবো না? হ্যাঁ এই ক্ষেত্রে কি বিদ্যুৎ প্রবাহ হয়? হ্যাঁ, এটা ডেফিনেটলি, যে ইলেকট্রনের প্রবাহ আছে মানে এটা বিদ্যুৎ প্রবাহ। এখন খুবই লাইট, খুবই সামান্য, এগুলো আপনারা ফিল করতে পারবেন না, বাট হয় ডেফিনেটলি। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ জি ভাইয়া ফিল করতে পারছি কি সবকিছু? হ্যাঁ জি ভাই। আচ্ছা এবার আসো, এবার আরেকটা জিনিস বুঝিয়ে দিই, তারও। আচ্ছা ধরো কোথাও পরিবাহী আছে, পরিবাহীর ইংলিশ কি বলো? কন্ডাক্টর। ওকে, ধরো কোথাও পরিবাহী আছে এবং সেই পরিবাহীটাকে, পরিবাহী বলতে বোঝাচ্ছে একটা বস্তু আছে, ধরো এই কপারের তৈরি একটা বস্তু আছে, এই তো পরিবাহী, তাই না? আচ্ছা এখন আমি পরিবাহীটাকে ভাই চার্জিত করলাম। সো প্রথমে পরিবাহীটাকে চার্জিত করলাম ধনাত্মক চার্জে, এরপর ওই পরিবাহীটাকে ঋণাত্মক চার্জে চার্জিত করলাম। কিভাবে করেছি আশা করি ভিতরে নিয়মগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, বুঝেছো না ভাই? আচ্ছা এখন যে ঘটনাটা ঘটে, পরিবাহী মানে কি, পরিবাহী কথাটা মানে কি? যে পদার্থের মধ্য দিয়ে চার্জ পরিবাহিত হতে পারে, জি ভাই। এরকম ঘটনা নাকি না? জি। আচ্ছা জি আগে আমি এটা দিয়ে বুঝি, এটা তোমরা নিজেরা এক্সপ্লেন করবে, এখানে বুঝি। একটা জিনিস দেখো ভাই, এই জায়গায় মাইনাস চার্জ লিখেছি মানে কি, এগুলো আসলে ইলেকট্রন, এটাই স্বাভাবিক। হ্যাঁ সো এই ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, এই ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, করবে নাকি করবে না? হ্যাঁ করবে সো এই ইলেকট্রন চাবে এই ইলেকট্রনকে সবচেয়ে দূরে সরিয়ে দিতে, এই ইলেকট্রন চাবে একে সবচেয়ে দূরে সরিয়ে দিতে, কারণ তারা তো কাছাকাছি থাকতে চাবে না, থাকলেই তো সমস্যা।
সো ওভারঅল কিছুক্ষণ পরে দেখা যাবে ইলেকট্রনগুলো সবাই চলে এসেছে সারফেসে, কারণ ওরা সবাইকে বিকর্ষণ করে দিবে। সো সমস্ত চার্জ কোথায় চলে আসে জানো? সারফেসে বা পৃষ্ঠে চলে আসে। এখন এইটা অনেকে বুঝে না, আমরা এটা অনেকে মুখস্থ করি যে কেন সমস্ত চার্জ পৃষ্ঠে থাকে, এটা মুখস্থ করে দিই, ভাবিনি সমস্ত চার্জ পৃষ্ঠে আছে, বাট আছে কেন এটা কি বুঝেছি? কারণ বিকর্ষণ করে সমস্ত জি চার্জ ভাইয়া, পৃষ্ঠে চলে যায়। বুঝেছি নাকি বুঝি নাই? পৃষ্ঠটা কি তাহলে বুঝছি। অন্তরক মাধ্যমের মাঝে অবস্থিত না? কি বুঝি নাই? পৃষ্ঠ বাহিরে দেখাচ্ছেন হ্যাঁ, ঋণাত্মক চার্জ, ওগুলো কি অন্তরক মাধ্যমের মধ্যে পড়ে না? পৃষ্ঠ বলতে ভাইয়া ব্যাপারটা বুঝো, আমি তো বাইরে চার্জ গুলাকে লিখছি বাইরে, ব্যাপারটা তো এরকম না। পৃষ্ঠ মানে হচ্ছে এই যে ম্যাটেরিয়াল যেটা আছে, ম্যাটেরিয়াল যে উপাদানটা যে আছে, এই উপাদানে চলে আসে সমস্ত চার্জ, একদম পৃষ্ঠে চলে আসে। এই যে পৃষ্ঠে ইলেকট্রনগুলো এইভাবে অ্যাকুমুলেটেড হয় পৃষ্ঠে, মানে উপাদানই থাকে, ওরা তো আর বাইরে যায় না, বাতাসে ভেসে থাকে না। তো এখানে যেমন মাইনাস গুলো বাতাসে ভাসিয়ে লিখছে এমনটা না, এটা জাস্ট বোঝানোর জন্য। এই যে উপরে আবরণে চলে আসে, সমস্ত চার্জটা আবরণে থেকে যায়, ভিতরে থাকে না। ফুটবল দেখেছো না? ফুটবলের ভিতরে কি থাকে? বাতাস, বাইরে থাকে আবরণ। সো ধরুন আবরণটা চার্জ, ভিতরে থাকে বাতাস, ভিতরে থাকে বস্তু, ভিতরে যেই বস্তুটা সেই বস্তু, ভিতরে থাকে নিউট্রাল অবস্থা, আর বাইরে সমস্ত চার্জ চলে আসে। বুঝেছি নাকি বুঝিনি? বুঝছি। সবাই বুঝেছেন নাকি না? সবাই বুঝেছি ভাইয়া নাকি না? কি ভাইয়া? জি আচ্ছা, আর ভাইয়া, এখানেও সেম ভাইয়া, সমস্ত ধনাত্মক চার্জ পৃষ্ঠে অবস্থান করে। এখন এটা কেন? এটা এখন অনেকে মুখস্থ বিদ্যা বললে ভাইয়া যে ধনাত্মক চার্জ একে অপরকে বিকর্ষণ করে পৃষ্ঠে পাঠিয়ে দেয়, বাট ভিতরের ঘটনা আসলে অন্য ঘটে। ভিতরের ঘটনাটা কি, এইটা তোমাদের জন্য আমি সময় দিব চিন্তা ভাবনা করার। আজকে উত্তর দিতে হবে না, অন্য একদিন উত্তর দিলেই চলবে। বুঝেছি সবকিছু? হ্যাঁ। ওকে, তাহলে এবার আমাকে একটা জিনিস বোঝাও, চার্জকে আমরা কয়টা ভাবে একটা বস্তুকে চার্জিত করলাম ভাই? দুই ভাবে। একটা হচ্ছে বাই ইন্ডাকশন অথবা টাচ না করিয়ে চার্জিত করা, অন্য একটা বস্তুকে জাস্ট কাছে নিয়ে এসেছি। টাচ করিয়েছি কি না, এমনিতেই তার নিজের চার্জ দিয়ে চার্জিত করেছি। সো দুইটা প্রক্রিয়া, একটা বাই ইন্ডাকশন আর একটা কি ভাই বাই কন্ডাকশন অথবা টাচ করিয়ে চার্জ করিয়েছি। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এই দুইটার বাইরে কি আর কোনো প্রসেস নাই? আসতে পারে না প্রশ্ন? আসা তো উচিত। এখন এর বাইরেও ভাই প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আছে। এর বাইরে একটা প্রসেস হচ্ছে ভাই বাই ফ্রিকশন। ফ্রিকশনের বাংলা কি? ঘর্ষণ। ঘর্ষণ। সো ঘর্ষণের মাধ্যমে কিন্তু চার্জ আসে। এখন এটা অনেকে মুখস্থ করে যে ভাই ঘর্ষণের মাধ্যমে চার্জ আসে, এটা মুখস্থের একটা বিষয়, বাট এটা মুখস্থের বিষয় না। ব্যাপারটা বোঝো, একটা গ্লাস রড নাও, আমি চিত্র এখানে ভিডিও দেখাতে পারছি না, সরি, কারণ এলে কপিরাইট খাবো। সো ধরে নিচ্ছি এটা একটা গ্লাস রড, ওকে? এটা ভাই ধরে নিচ্ছি একটা গ্লাসের রড, ওকে? সো ইনিশিয়ালি সে কি থাকবে ভাই? ইনিশিয়ালি সে কি থাকবে? নিউট্রাল থাকবে, স্বাভাবিক, সবাই নিউট্রাল থাকে। এখন আমি একটা নিলাম হচ্ছে ভাই সিল্কের কাপড়, সিল্কের কাপড়, এই ধরে নিচ্ছি সেই কাপড়টা, ওকে? এই ধরে নিচ্ছি সেই কাপড়টা, এবং সমানে আমি সিল্কের কাপড় দিয়ে রডটাকে ঘষা শুরু করলাম, সমানে ঘষা শুরু করলাম। তাহলে এখন ব্যাপারটা বোঝো, সিল্কের যে আবরণ আর রডের যে আবরণ, যখন আমরা সমানে ঘষা শুরু করেছি সেখানে কি ফ্রিকশন আছে না ভাই, ঘর্ষণ আছে না? সিল্ক তো ভাই ধরো এটা এটা ধরো সিল্কের পদার্থটা, সিল্কের পদার্থের যে আবরণটা সেটা দেখতে এরকম, আর কাচের যে আবরণটা সেটাও কিন্তু এরকম খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। একটা খাঁচকাটা বস্তুর উপর আরেকটা খাঁচকাটা বস্তু যদি তুমি ডলা শুরু করো বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসো, এই খাঁজ আর খাঁজ একে অপরের সাথে বাধাগ্রস্ত হবে, ফলে গতিটা বাধাগ্রস্ত হবে। এই ঘটনাকে আমরা বলি ফ্রিকশন। মোট কথা ওইদিকে বাদ, ওই সায়েন্স বাদ দিলাম, এখানেই আসো। একটা সিল্কের কাপড় দিয়ে যখন একটা গ্লাস রডকে আমরা ঘষা শুরু করেছি, তখন এখানে কি ফ্রিকশন উৎপন্ন হবে না? এটা সিল্ক, ওকে? সিল্কের কাপড় দিয়ে যখন গ্লাস রডকে আমি ঘষা শুরু করেছি, ঘর্ষণ উৎপন্ন হবে না ভাই? হবে না? এখন তুমি একটা জিনিস চিন্তাই করো, নিজেই চিন্তা করো, আমি মুখস্থ করাচ্ছি না, বুঝাচ্ছি। তুমি একটা জিনিস নিজেই চিন্তা করো ভাইয়া, আমি দুইটা হাত যখন ঘষা শুরু করলাম, তোমরা আমার একই সাথে ঘষতে পারো, কেন হাত দুইটার মধ্যে ঘর্ষণ আছে? কারণ আমাদের চামড়াটা কি মসৃণ না, চামড়ার মধ্যে খাঁচকাটা আছে, দুই চামড়ার মধ্যে। যখন ঘষাঘষি করছি তখন এই খাঁচকাটা গুলা একে অপরকে বাধা দিচ্ছে, ফলে হাতটা মানে সুন্দরভাবে গতিশীল হতে পারছে না, এইটার নামই ফ্রিকশন। এখন ব্যাপারটা বুঝো, আমি যদি এই ফ্রিকশনের এগেইনস্টে কাজ করি, এই যে ঘষাঘষি করছি, ফ্রিকশনের বিরুদ্ধে কাজ করছি, তো আমি যতটুকু কাজ করবো সেটা সাউন্ড আর হিট আকারে নষ্ট হয়, সাউন্ড আর থার্মাল এনার্জি আকারে নষ্ট হয়। তো এই যে ঘষাঘষি করছি, এই কারণে কি উৎপন্ন হচ্ছে? সাউন্ড উৎপন্ন হচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সাউন্ড শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আর আরেকটা জিনিস আমি বুঝাতে পারছি না, তোমাদের কাছাকাছি থাকলে হাত হয়তো টাচ করতাম তোমাদের, আমার হাত কিন্তু গরম হয়ে যাচ্ছে, তোমরা যদি টাচ করো নিজেরা করতে পারবা, হাত গরম হচ্ছে। সো মোট কথা ভাই, ফ্রিকশন যেখানেই থাকে সেখানে গরম হয় জিনিসপত্র। সো সিল্ক
আর গ্লাস রড, সিল্ক আর গ্লাস রড ঘষাঘষি করছি, এখানে কি হিট উৎপন্ন হবে না, থার্মাল এনার্জি উৎপন্ন হবে না, গরম হবে না ব্যাপারটা? হবে নাকি হবে না? হবে নাকি হবে না বলো? হবে হবে। সো ওভারঅল যে ঘটনাটা ঘটে ভাই, গ্লাস রড থেকে কিছু ইলেকট্রন সিল্কে চলে যায়। গ্লাস রড থেকে কেন ভাই, কেন চলে যায় আমি তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝাই। গ্লাস রড থেকে কিছু ইলেকট্রন সিল্কে কেন চলে যাবে, কেন চলে যাবে আমি বুঝাই তোমাদের। এখানে কি উৎপন্ন হয় জানো? তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। সো এই তাপ মানে কি? এক প্রকার তাপ, থার্মাল এনার্জি মানে কি? এক প্রকার শক্তি। সো গ্লাস রডের উপরের, গ্লাস রড মানেও কি অসংখ্য অ্যাটম দ্বারাই তো তৈরি ভাই। অ্যাটমের বাইরে কি কেউ থাকে? সবাই তো অনুপরমাণু দ্বারাই তৈরি। সো অ্যাটমের বাইরে শক্তি স্তরে যে ইলেকট্রন আছে, এরকম দু একটা ইলেকট্রন তাপীয় শক্তি পেয়ে উত্তেজিত হয়, লাফ দেয়, মানে ফ্রি হতে চায়। যখনই লাফ দেয় সেই ইলেকট্রনগুলা, গ্লাসের ইলেকট্রনগুলা, কিছু কিছু মুক্ত ইলেকট্রন চলে আসবে সিল্কের মধ্যে। এই যে কিছু কিছু মুক্ত ইলেকট্রন চলে আসবে সিল্কের মধ্যে, কিছু কিছু মুক্ত ইলেকট্রন চলে আসবে সিল্কের মধ্যে। সো ওভারঅল সিল্কটা কিসে চার্জিত হলো বলো? ওভারঅল সিল্কটা কিসে চার্জিত হলো বলো? ঋণাত্মক আয়নে। ঋণাত্মক আয়নে। ওভারঅল যদি এখন আমরা সিল্কের কাপড়টাকে যদি সরিয়ে নিই, সিল্কটা তৈরি হয়ে যাবে ঋণাত্মক চার্জে চার্জিত। আর যেহেতু গ্লাস রড থেকে অনেকগুলা চলে গিয়েছে, ইলেকট্রন চলে গিয়েছে, সো গ্লাস রডটা হয়ে যাবে ধনাত্মক চার্জে চার্জিত। বোঝা গেল? এখন তোমরা কি ভিতরে সায়েন্সটা বুঝতে পেরেছো কেন সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয় আর গ্লাস রড ধনাত্মক চার্জে চার্জিত হয়? সায়েন্সটা বোঝা লাগবে। সায়েন্স হচ্ছে ভাই কেমিস্ট্রি। এখানে ভিতরে যখন শক্তি দিব আমরা, তাপীয় শক্তি, তখন গ্লাস রডের ইলেকট্রন, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনগুলো শক্তি পেয়ে লাফ দেয়, লাফ দিয়ে চলে যায় সিল্কে। আর সিল্ক এমন একটা বস্তু যে সবসময় চায় ইলেকট্রন নিতে, সিল্ক চায় ইলেকট্রন নিতে। সো সিল্ক যখন দেখছে রড থেকে অনেক ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেটা টানে ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে নেয়। এগুলো কুদরত ভাই। তুমি যদি সার্চ দাও ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, এখানে একটা বিশাল বড় লিস্ট পাবা। তো সেখানে দেখবা কিছু কিছু বস্তুর চাই সবসময় ইলেকট্রন নিতে, আর কিছু কিছু বস্তু সবসময় চাই ইলেকট্রন ছাড়তে। সো এই বস্তুর মধ্যেই সিল্ক এমন একটা বস্তু, সে সবসময় ইলেকট্রন নিতে চায়, আর গ্লাস রড এমন একটা বস্তু যে সবসময় ইলেকট্রন ছাড়তে চায়। সো ব্যাটে বলে মিলে গিয়েছে, একজন ধনাত্মক একজন ঋণাত্মক চার্জে চার্জিত হলো। বোঝা গেল নাকি বোঝা যায়নি? সো ফ্রিকশনের কারণে কিভাবে একটা বস্তু চার্জিত হয়, এখানে সিল্কটাকে আর রডটাকে আমরা আলাদা করলে এরা কিন্তু এখন চার্জিত বস্তু হয়ে গেল। কিভাবে হয়? প্রথমে কিন্তু গ্লাস রডটা কি ছিল বলো? প্রথমে ছিল সে নিউট্রাল। এই যে দেখো, গ্লাস রড ছিল প্রথমে নিউট্রাল, ফাইনালি কি হয়ে গেল ভাই? ধনাত্মক চার্জে চার্জিত হলো। কেন হলো এটা কি বুঝেছি নাকি বুঝিনি? আচ্ছা, আমার কাছে কলম থাকলে খুব ভালো হতো, একটা এক্সপেরিমেন্টটা করে দেখানোই দরকার, তাই না? ভাই পিএইচডি তে অ্যানিমেশন দিয়েও দেখাইতে পারে। ফেটে আছে এগুলো অ্যানিমেশন? হ্যাঁ হ্যাঁ ভাই, পিএইচডি তে। না ভাই, অ্যানিমেশন দেখানোর থেকে আমি যদি এখানে লাইভ এক্সপেরিমেন্ট দেখে তাহলে আরো বেটার হয় না? হ্যাঁ ভাই, ওই যে ওই ইউটিউবারের মতো কারেন্ট না। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু দেখো ভাইয়া, একটু দেখো। সো একটা জিনিস ধরো, আমার কাছে একটা কলম আছে, এই একটা কলম, ওকে, এই হচ্ছে আমার কাছে একটা পেন আছে, পেন, কলমের ইংলিশ পেন। সো পেনের আর বাংলা লিখে দিলাম না কলম, ঠিক আছে, এটুকু তোমরা জানি সবাই। এখন ব্যাপারটা বোঝো, কলম শুরুতে কি আছে ভাই? নিউট্রাল আছে। এখন আমি এই কলমটাকে যদি চুলের মধ্যে অনেকক্ষণ ধরে ঘষি, ব্যাপারটা বুঝবা। কলমকে কোথায় ঘষলাম ভাই? চুলের মধ্যে ঘষলাম। তাইলে ব্যাপারটা কি ঘটে বলো? তোমাদের কি মনে হয় কি ঘটতে পারে? ফেসবুকে কমেন্টও দেখি, কি ঘটতে পারে বলো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, রামিজ বলেছেন গতি চ্যাপ্টারে ঝামেলা। হ্যাঁ, গতি চ্যাপ্টার নিয়ে আসবো, সমস্যা নেই। হ্যাঁ ভাই বলো। আমি সবসময় ঘষলে কি শুধু ওই ইলেকট্রন গুলাই যাবে, এরকম সিল্কে যেরকম ইলেকট্রন হয়েছে সবসময় কি ইলেকট্রন যায়? হ্যাঁ বুঝি না, কি বললা? মানে আপনি যে বলছেন যে ঘষলে সবসময় সিল্কে যেরকম ইলেকট্রন গুলা নিয়ে নেয়, এরকম সবকিছুর সাথে যদি না, ঘষি সবকিছুর তাহলে মধ্যে কি সম্পর্কটা আলাদা। এই যে দেখো, আর একটা ব্যতিক্রম সম্পর্ক নিচ্ছি। সো ব্যাপারটা বুঝো, কলম যদি আমি চুলের মধ্যে ঘষি, কলম যদি কোথায় ঘষি ভাই? চুলের মধ্যে ঘষি, তাহলে কলম তো প্লাস্টিক, চুলও তো, চুলের মধ্যে কি আছে? সেলুলোজ কি জানি, আমি ভুলে গেছি, বায়োলজি মনে নেই। সো কলম তো ভাই প্লাস্টিক, এর মধ্যে কোনো চার্জ থাকে না, নিউট্রাল থাকে। এখন ব্যাপারটা বুঝবা, আমরা চুলের মধ্যে ঘষলাম ভাই, ধরে নিচ্ছি এখানে আমি চুল আঁকানোর চেষ্টা করছি, ওকে, পার্ডন মাই মিস্টেক, এগুলা ধরো চুল, এগুলা ধরো আমার চুল, ওকে। এবার ব্যাপারটা বুঝো, চুলের মধ্যে আমি ঘষাঘষি শুরু করলাম, চুলের মধ্যে কলমটাকে ঘষাঘষি শুরু করলাম, ঠিক আছে, অনেকক্ষণ ধরে ঘষলাম। এখন ঘর্ষণ উৎপন্ন হবে, খুব স্বাভাবিক, স্বাভাবিক। সো চুল এখানে ভাই এমন একটা বস্তু, চুল এখানে এমন একটা বস্তু যে সব সময় ইলেকট্রন এখানে ছাড়তে চায়। চুল সবসময় ইলেকট্রন ছাড়তে চায়। চুল সিল্কের মতো না ভাই, চুল উল্টা, চুল সবসময় ইলেকট্রন ছাড়তে চায়। ইভেন আমাদের স্কিনও এরকম। সো চুল যখন ইলেকট্রন ছাড়তে চাবে,
তখন ব্যাপারটা বোঝা যায় এরকম, ঘষাঘষির ফলে যে তাপ যে উৎপন্ন হয় সেই তাপটা চুলের সর্ববহিস্থ, চুলেও তো অ্যাটম থাকে ভাই, সেই অ্যাটমের সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রনগুলোকে উত্তেজিত করে এবং প্লাস্টিকটা সবসময় ইলেকট্রন টানতে চায়। সো ফাইনালি ব্যাটে বলে মিলে যায়, চুল ইলেকট্রন ছাড়ে, প্লাস্টিক ইলেকট্রন নিতে চায়, সো সব ইলেকট্রনগুলো চুল থেকে বের হয় প্লাস্টিক রডটাতে চলে আসে। সো চুল ওভারঅল ধনাত্মক চার্জে চালিত হয়ে যায়, আমাদের প্লাস্টিক যে পেনটা আছে সেটা ঋণাত্মক চার্জে চালিত হয়ে যায়। বোঝা কি গেল ভিতরে সায়েন্সটা? সো দেখো ব্যাপারটা, শুরুতে শুরু করেছিলাম ভাই পেনটাকে, কি হিসাবে, নিউট্রাল হিসাবে, ইভেনচুয়ালি পেনটা কি হয়ে গেল, ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল। বুঝেছি বিষয়টা? আচ্ছা, সো এখন ব্যাপারটা বোঝো, এখন আমি যদি এই পেনটাকে একটা নিউট্রাল একটা টিস্যু পেপারের কাছাকাছি আনি, ধরো এটা একটা টিস্যু পেপার, ধরো এটা একটা টিস্যু পেপারের টুকরা, টিস্যু পেপারটা আবার নিউট্রাল। এখন তোমরা এরকম আমি মনে হয় একটা ভিডিও দিয়েছি মনন গ্রুপে, দেখা যায় না ভাই কলমটা দিয়ে এই টিস্যু পেপারটা আকৃষ্ট হয়, দেখেছো কি সবাই? এরকম দেখা যায় না যে এই টিস্যুটা এই যে কলমের সাথে এরকম ভাবে লেগে থাকতে চায়, দেখেছো? হ্যাঁ। এটা পিছনে সায়েন্স কি? এটা পিছনে সায়েন্স কি? কি বলো, ট্রাই করো। বুঝি নাই কি? হ্যাঁ, নেটের মনে হয় সমস্যা একজনের। ভাই মাইকটা অফ করে দিই। আব্দুল্লাহ আল বাশার, অমিত শীল, মাইকগুলো সবাই অফ করে দেব। যখন কথা বলো তখন জাস্ট কথাবার্তা বলি, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো কেন আকৃষ্ট করবে? ব্যাপারটা বুঝবা। এই টিস্যুটা একটা নিউট্রাল বস্তু, টিস্যু কি একটা নিরপেক্ষ বস্তু, সো একটা নিরপেক্ষ বস্তুকে একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু কেন আকর্ষণ করবে? নিউট্রাল কি কেউ আকর্ষণ করে নাকি ধনাত্মক চার্জ হলে আকর্ষণ করতো? ধনাত্মক গুলো, হ্যাঁ, তাহলে এটা তো নিউট্রাল, কেন আকর্ষণ করবে বলো? ধনাত্মক যেগুলো এগুলো উপর দিকে চলে যায় ভাই। মারাত্মক একটা উত্তর দিয়েছে, একদম ঠিক আছে। আমি ব্যাপারটা বুঝো, আমি বুঝাই তোমাদেরকে, ভিতরে সায়েন্সটা বুঝিয়ে দিই। দেখো একদম ঠিক আছে, এটা সহজ জিনিস, তারপর বলে দিচ্ছি। এই যে টিস্যুটা যে আছে ভাই, এখানে সমান সংখ্যক ধনাত্মক সমান সংখ্যক ঋণাত্মক আছে, তো এর মধ্যে ধনাত্মক গুলো তৈরি হয়ে যাবে উপরে, ঋণাত্মক গুলো চলে আসবে নিচে। কারণ কি? ইন্ডাকশন। সো ব্যাপারটা বুঝো, ব্যাপারটা খুব ভালো মতো বোঝা লাগবে এই জায়গাটাতে। ব্যাপারটা বুঝো ভাই, যেখানেই ধনাত্মক যেখানে ঋণাত্মক সেখানে আকর্ষণ বিকর্ষণ আছে, খুব স্বাভাবিক। সো দেখা যায় এই যে ধনাত্মক যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে এই রডটা F1 বলে আকর্ষণ করে, কারণ রড কি ঋণাত্মক আর এটা কি ধনাত্মক। সো এই ধনাত্মক পোর্শনটাকে রডটা কি হিসেবে আকর্ষণ করবে ভাই? একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে, ধরে নিচ্ছে সেই বলটা F1। আবার ব্যাপারটা বুঝো, এই যে ঋণাত্মক যে পোর্শনটা আছে, এই ঋণাত্মক পোর্শনটাকে এই যে ঋণাত্মক চার্জে চার্জিত যে রডটা আছে সেটা কি F2 বলে বিকর্ষণ করবে না? স্বাভাবিক, এ কে বিকর্ষণ করবে আর এ কে আকর্ষণ করবে। বুঝলাম নাকি বুঝি নাই? বুঝছি ভাই। এখন ব্যাপারটা বোঝো, রড থেকে ধনাত্মক চার্জের দূরত্ব কম নাকি রড থেকে ঋণাত্মক চার্জের দূরত্ব কম? এই টিস্যু পেপারের রড থেকে টিস্যু পেপারের ধনাত্মক চার্জের দূরত্ব কম নাকি রড থেকে টিস্যু পেপারের ঋণাত্মক চার্জের দূরত্ব কম? ধনাত্মক চার্জের দূরত্ব কম। সো ব্যাপারটা বুঝবা, দূরত্বের সাথে যে তড়িৎ বলটা যে আছে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এই জায়গায় যেহেতু দূরত্ব কম, সো এখানে আকর্ষণ বলটা অনেক তীব্র থাকে। F1 এর মানটা এই F2 যে বিকর্ষণ বলটা যে আছে এই বিকর্ষণ বলের তুলনায় অনেক তীব্র থাকে। সো উপরে বেশি বলটা আনতেছে, নিচে কম বলে বিকর্ষণ করতেছে। সো ওভারঅল একটা মোট বল উপরের দিকে কাজ করে। এই কারণেই এই টিস্যুটা আলটিমেটলি এই রড দ্বারা বা প্লাস্টিক পেন দ্বারা আকর্ষিত হয়। বুঝেছি ভিতরে সায়েন্সটা? বুঝেছি নাকি বুঝিনি? সবাই বলো, সবাই ভাই কথাবার্তা বলা লাগবে। জি ভাইয়া বুঝলি। একদম কি ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার বলো, কোনো যদি প্রশ্ন থাকে এইটুকু পড়ার মধ্যে তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ বলো। মানে এটা তো মানে এক সময় দেখি শেষ হয়ে যায়, যে আকর্ষণটা এটা শেষ হয়ে যায়, ওইটা কেন হয়? চার্জ ট্রান্সফার হয়ে যায়, খুব স্বাভাবিক না? চার্জ কি বসে থাকবে নাকি ট্রান্সফার হবে? চল যাচ্ছে। বুঝেছি। আচ্ছা এবার আসো। ট্রান্সফার কিভাবে হলো? আচ্ছা ভাইয়া, যখন টাচ করাবো তখন এখান থেকে কিছু ঋণাত্মক চার্জ, কিছু ফ্রি ইলেকট্রন এখানে চলে আসবে না? এই জায়গাটার মধ্যে চলে আসবে, স্বাভাবিক। তাহলে এগুলো নিউট্রাল হয়ে যাবে, এখন আবার বিকর্ষণ করে ফেলে দিতে যাবে, এরকম একটা জিনিস, চার্জ ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, সো ব্যাপারটা বুঝো। এবার একটা আমি তোমাদের কোয়েশ্চেন দিই। কোয়েশ্চেনটা এসেছিল দিনাজপুর বোর্ডে।
ধরো এ একটা বস্তু ভাই কিছু বলে নাই, জাস্ট বলা আছে এই বস্তু চার্জ 5 কুলম্ব। বি একটা বস্তু কিছু বলা নাই, যার চার্জ হচ্ছে -10 কুলম্ব। এ একটা বস্তু যার চার্জ কত ভাই 5 কুলম্ব, আর বি একটা বস্তু যার চার্জ কত বলো? 10 করো, -10 করো। আচ্ছা আমি উল্টা দিয়েছি, এইটা -5 কুলম্ব, এইটা +10 কুলম্ব। ঠিক আছে, বুঝেছি সবাই? হুম। ক্লিয়ার হচ্ছে নাকি হয় না? Yeah. আচ্ছা, আর সি ধরো একটা বস্তু, যেই বস্তুটা নিরপেক্ষ। ঠিক আছে, সি একটা বস্তু যে বস্তুটা হচ্ছে নিরপেক্ষ। এখন আমাকে একটা জিনিস বলো, এ এবং বি বস্তুর মাধ্যমে আমরা তো অনেকগুলো ওয়েতে একটা বস্তুকে চার্জিত করতে শিখেছি। সো এ এবং বি বস্তুর মাধ্যমে সামহাও সি কে কি ধনাত্মক চার্জে পরিণত করা যাবে? ধনাত্মক চার্জে যাওয়ার পরিণত কথা করা ছিল। যাবে? জি ভাইয়া। এখন এই জায়গাটাতেই হচ্ছে প্রশ্নটা, এইরকম প্রশ্ন কিন্তু আসে। So, এইটা এসেছিল ঘ নাম্বার প্রশ্নে, একদম কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন। So, আমি এতক্ষণ যা যা পড়ালাম রিজনটা হচ্ছে কারণ বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে, এখন এটা কিভাবে সলভ করবো বলো? এখন তোমাদের, এখন ভাই আমার আর কোনো কাজ নেই, আমি সবকিছু বুঝাতে পেরেছি, ফেসবুকে একটু দেখে আসবো। এখন তোমাদের কাজ, বলো কি করতে পারি? এ দিয়ে কেমনে ওকে ধনাত্মক চার্জে চার্জিত করবো বলো? কোশ্চেন বুঝি নাই আমি। ব্যাপারটা বুঝো, দুইটা বস্তু আছে, একটা এ বস্তু আর একটা বি বস্তু। এ বস্তু চার্জ -5 কুলম্ব, বি বস্তু চার্জ +10 কুলম্ব। সি একটা বস্তু যে বস্তুটা নিরপেক্ষ। প্রশ্ন বলেছে সি কে কি ধনাত্মক চার্জে চার্জিত করা যাবে? আর এখানে লিখে দিই এ ও বি দ্বারা, এ ও বি দ্বারা। দ্বারা তো যাবার কথা। হ্যাঁ যাবার কথা, কিন্তু কিভাবে যাবে এটাই তো আমি জানতে চাচ্ছি, কিভাবে যাবে বলো? -5 আর +10 হয়, তাহলে তো মানে দুইটা ইয়ে করে তো +5 হয়ে যায়। না না না, এ ও বি দ্বারা বলতে আমি এ দ্বারা আলাদা হয়ে বুঝিয়েছি, বি দ্বারা আলাদা হয়ে বুঝিয়েছি। ও আচ্ছা। ভাইয়া, সবার প্রথমে ধরো আমি এ দ্বারা, ইন্ডাকশন দিয়ে এ দ্বারা ধরো আমি সি কে ধনাত্মক চার্জে চার্জিত করতে যাচ্ছি, ধনাত্মক কিন্তু। হ্যাঁ, কি করতে পারি? ধরো ভাই এ একটা বস্তু, ধরো এ একটা বস্তু যে অলরেডি কি হিসেবে চার্জিত ভাই? ঋণাত্মক ভাবে চার্জিত। এ কে আমি এইভাবে দেখালাম, ঠিক আছে? আর সি হচ্ছে একটা বস্তু যে কি বলো নিউট্রাল। এখন আমি নিউট্রাল বস্তুটাকে কিভাবে চার্জিত করতে পারি বলো? কি করতে পারি? আবেশ দিলে তো প্রথমে পাশে কি করতে পারি বলো? বলো কি করতে পারি? একটা কাজ করতে পারি না যে এই বস্তুটাকে, এ যে বস্তু আছে এই বস্তুটাকে সি বস্তুর খুব কাছাকাছি আনতে পারি? টাচ করার না, কাছাকাছি আনলাম। ধরো কাছাকাছি যদি আনি তাহলে এই পাশে কি হবে ভাই? ধনাত্মক চার্জ উৎপন্ন হবে, আর এই পাশে কি উৎপন্ন হবে? ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে, তাই না? জি। বলা যায়। আমি কিন্তু চাচ্ছি কিসে পরিণত করতে বলো? ধনাত্মকে। তো আমি এরপরে করলাম কি, দেখো ব্যাপারটা, আমি এরপরে করলাম কি, একটা তার নিলাম, তার নিয়ে সেটাকে করে দিলাম হচ্ছে গ্রাউন্ডিং। সো গ্রাউন্ডিং করে দেওয়া মানে কি ভাই বলো? ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো হবে? ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে ফ্লো হবে নিচের দিকে। লো থেকে হাই। হ্যাঁ, লো থেকে হাই এর দিকে যাবে। সো যদি এইভাবে করে ফেলি, যদি ধরো এরকম করে ফেললাম, সো ফাইনালি এরপর ধরো আমি কোনো কারণে এই জিনিসটাকে মিশিয়ে দিলাম, এই জিনিসটা নাই, সো ইলেকট্রন তো অলরেডি চলে গিয়েছে, সেই ইলেকট্রনগুলো নেই, এবং সামহাও এটাকে আমি সরিয়ে ফেললাম, এটাকে সরিয়ে ফেললাম, তাহলে ওভারঅল বস্তুটা চার্জিত হলো কিসে বলো? ধনাত্মক চার্জে চার্জিত হলো। সো বুঝেছি কিভাবে করবো নাকি বুঝিনি? স্টেপগুলো কি বুঝেছি? জি ভাইয়া। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো ভাই? আচ্ছা এবার আসো, একদম ক্লিয়ার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসো আমরা করব কি, এবার আমরা বি দ্বারা করি ভাই। আসো, সো এ দ্বারা যেটা করলাম এটা কিন্তু ভিতরে ব্যাখ্যা লেখা লাগবে ভাই। এটা আমরা কি করেছি, ইন্ডাকশন নাকি কন্ডাকশন? এটা কিন্তু পুরোটাই ছিল ইন্ডাকশন। হ্যাঁ, টাচ করাই নাই কিন্তু, আবেশিত করে চার্জ করিয়েছি। ওকে, ইন্ডাকশন ছিল। সো এবার আসো আমরা বি দ্বারা চার্জিত করি। সো আবারও একটা বস্তু অলরেডি নিউট্রাল, একটা বস্তু নিউট্রাল। এখন এই নিউট্রাল বস্তুর কাছাকাছি কাকে আনবো ভাই? নিউট্রাল বস্তুর কাছাকাছি কাকে আনবো বলো? বি কে। বি কি ধনাত্মক নাকি ঋণাত্মক? বি কিন্তু ধনাত্মক। সো এই যে বি কে নিয়ে আসলাম। বিটা কিরকম ভাই? অলরেডি ধনাত্মক। সো ধরে নিলাম বি এর গায়ে ধনাত্মক চার্জ। এখন কি ঘটবে বলো? আমি এবার ধরো একটা উল্টা ঘটনা ঘটে। ধরো আমি কোনো কারণে বিটাকে ভাই এর সাথে টাচ করিয়ে দিলাম, সির সাথে টাচ করিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝো, সি তে অলরেডি কি ছিল ভাই? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম না? সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন ছিল। এখন এইখানে যে ইলেকট্রন গুলা যে আছে, ধরে নিচ্ছি সি তে প্লাস মাইনাস মানে কি বলো? সি একটা ধরো পরিবাহী, এই মাইনাস গুলা কিন্তু অলরেডি ফ্রি অবস্থায় আছে, ভালো মতো বুঝবে, অলরেডি ফ্রি অবস্থায় আছে, তাই না?
প্লাসগুলা মানে কিন্তু কপার আয়নগুলা। এখন এই ইলেকট্রনগুলো যখন দেখলো যে এই পাশে একটা ভাই বিশাল বড় ধনাত্মক চার্জ আছে, সো এরা এদেরকে চরম ভাবে আকর্ষিত করতেছে। সো ইলেকট্রনগুলো এই দিক থেকে এই পাশে ফ্লো হবে না ভাই? হবে নাকি হবে না বলো? হবে নাকি হবে না? হবে। ডেফিনেটলি হবে। সো ইলেকট্রন যদি ওই পাশে ফ্লো হয়েই যায়, ইলেকট্রনগুলো যদি ওই পাশে ফ্লো হয়েই যায়, তাহলে এই ইলেকট্রনগুলো কি আর থাকবে? এগুলো তো আর নাই, আছে নাকি নেই? নাই। আর ধরো আমি ইলেকট্রন ফ্লোটাকে মিশিয়ে দিলাম, এখন আমি ধরো কোনো কারণে এই জিনিসটাকে আবার সরিয়ে দিলাম, তাহলে বলো ওভারঅল বস্তুটা কিসে পরিণত হলো? ধনাত্মক চার্জে। ধনাত্মক চার্জ। এখন এই জিনিসটা ভাই কিভাবে হলো বলো? এটা ইন্ডাকশন নাকি কন্ডাকশন? ইন্ডাকশন। কন্ডাকশন, কারণ টাচ করিয়েছি, স্পর্শ করিয়েছি। এখন এরকম ভাবে তো আমি চিত্র দিয়ে বসালাম ভাই, তুমি কি ভালো মতো ভাষাগত হবে বিস্তারিত লিখে করতে পারবে না? সলভ অ্যান্সার করতে পারবে না? ভাই সি কে কি এই আবার হচ্ছে নিরপেক্ষ করা যাবে না? সিকে নিরপেক্ষ করা যাবে কিনা এটা এখন তোমার উপরে রেখে দিলাম, আমি আর শিখালাম না। কেন যাবে না? অবশ্যই যাবে। ওতে যদি ইলেকট্রন এনে দাও, ফ্রি ইলেকট্রনের ব্যবস্থা যদি করো, তাহলে কেন হবে না? অবশ্যই হবে। বুঝেছি ওভারঅল সবকিছু? জি ভাই। পারবো। এটা দিনাজপুর রোড কত সালে এসেছিল? সালটা একটু দেখে নিতাম। এটা এসেছিল ভাই 17 সালে। সো তোমরা একটু প্রশ্নটা প্রশ্ন ব্যাংক থেকে, কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখে নিবা, টেস্ট পেপার থেকে। ওকে, বুঝেছি। সো আমি এত কিছু আলোচনা করলাম কেন ভাই? অনেক কিছু আলোচনা করেছি। সো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এগুলো কি এরকম কোয়েশ্চেন আসলে কি ওই যে চিত্র এরকম এঁকে দিলে কি হবে না? মানে ব্যাখ্যা সহ চিত্র দিলে কি? হ্যাঁ, ব্যাখ্যা সহ হবে যদি না? চিত্র দাও, ব্যাখ্যা সহ যদি চিত্র দাও, মারাত্মক অ্যান্সার হবে। শুধু শুধু ভাষাগতভাবে যদি লিখো, এটা যে কোনো পরীক্ষায় একদম তোমার স্কুল পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষা পর্যন্ত তোমার খাতায় যত বেশি চিত্র, যত বেশি ডায়াগ্রাম থাকবে, তত জিনিসটা লুক্রেটিভ হবে, তত বেশি মার্ক ক্যারি করতে পারবে। বোঝা গেল? সো চিত্র অবশ্যই রিকমেন্ডেড। চিত্র দেখতে খারাপ হোক ভাই, তুমি জাস্ট টিচারকে যদি বোঝাতে পারো যে এটা ধনাত্মক চার্জ, টিচার এতেই খুশি। কারণ তুমি প্রশ্ন ব্যাংকে দেখবো ওরা ধনাত্মক চার্জকে এরকম ভাবে এঁকেছে ভাই, ওরা অন্য কোনো ভাবে আঁকতে পারে না, ওরা ওইভাবে এঁকেছে। সো আমরা বইয়ের মতো করি তো আঁকলাম, উন্নত নাম, অন্য কিছু তো আঁকি নাই। সো এটা যদি করতে পারো খুব বেশি মার্ক পাবা ইনশাল্লাহ। সো বলো, এবার আমরা কি সবকিছু বুঝেছি? চার্জ, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান কিভাবে তৈরি হয় না হয়, কিভাবে আবেশিত করি, ইন্ডাকশন, কন্ডাকশন, সবকিছু কি বুঝেছি? একদম কি ফিল করেছি? এখান থেকে ফুল কনফিডেন্স আছে কিনা যে প্রশ্ন যেমনই আসুক ভাই আমরা পারবো? বলো, সবাই বলো, এইটা সবার কাছ থেকে শুনতে চাই। সবাই এক এক করে সবাই বলো তো ভাই, যারা যারা আছো। পারবো ভাইয়া। আলহামদুলিল্লাহ, পারবো ভাইয়া। ইনশাল্লাহ এই কনফিডেন্সটাই জাস্ট লাগবে, যেমনই আসুক প্রশ্ন। এখন জাস্ট আমরা ট্রাই করব, আর ইনশাল্লাহ এর মধ্যে আর সমস্যা হবে না। ওকে, এবার আসো ভাই আমরা একটু শিখার চেষ্টা করি কুলম্বের সূত্রটা। আর ধরো বেশিক্ষণ পড়াবো না, 30-40 মিনিট পড়াবো, একটু জাস্ট কষ্ট করে 30 মিনিট পড়াবো, ধরো 40 মিনিট না, 10:30টার দিকে শেষ করে দেবো। সো কুলম্বে যে সূত্রটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রস্তুত সবাই? জি। আচ্ছা, ধরো আমার কাছে একটা বিন্দু চার্জ আছে, দুইটা বিন্দু চার্জ আছে। ধরে নিচ্ছি এই বিন্দু চার্জের আধান হচ্ছে ভাই Q1, এই বিন্দু চার্জের আধান হচ্ছে ভাই Q2। এইটা এই বিন্দু চার্জের কেন্দ্র, এইটা এই বিন্দু চার্জের কেন্দ্র। এখন এরা কিন্তু অলরেডি একটা বিন্দু চার্জ, কিন্তু তাদেরও কেন্দ্র কেন দিয়েছি ভাই? কারণ তুমি দেখো একটা ছোট জিনিসকে আরো যদি জুম করো ওটাকে অনেক বড় দেখা যেতে পারে। দেখো একটা পিঁপড়া, পিঁপড়া তোমার কাছে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু তুমি যদি একদম মাটিতে তাকায় ওর সার্ফেসে গিয়ে চিন্তা করো, পিঁপড়াকে কিন্তু বিশাল দেখা যাবে। কয়দিন আগে মনে হয় অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পিঁপড়ার এই যে মুখের অংশটা মনে হয় ভাইরাল হয়েছিল ফেসবুকে, তুমি দেখবা ওখানে কিন্তু বিশাল বড়, দেখতে অনেক ভয়ানক, কিন্তু আমরা দেখতে পাই না বলি। একটা ছোট জিনিসও মাইক্রোস্কোপ বা কোনো কিছুর মধ্য দিয়ে ফেললে ওটাকে অনেক বড় কিছু দেখা যায়। সো চার্জগুলো বিন্দু আকৃতির, বাট তাদেরকে আমরা এত জুম করে দেখলাম যে তাদেরও ধরো একটা কেন্দ্র খুঁজে পেলাম। বোঝা গেল? এখন তুমি ভাবতে পারো, এখানে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, একটু বুঝিয়ে দিই, আমি খুব ভালো মতো ফিল করাবো এই জিনিসগুলো। এখানে বলো Q1 আর Q2 পরিচয় বলো, এরা কি চার্জ নাকি বিন্দু চার্জ? এরা কিন্তু বিন্দু চার্জ। এখন তোমার কাছে ইংলিশও বলে দিচ্ছি, এরা কিন্তু পয়েন্ট চার্জ, এরা কিন্তু পয়েন্ট চার্জ। এখন প্রশ্ন আছে, বলো তো ভাই পয়েন্ট চার্জ বলতে কি বুঝো? এখন অনেকে মুখস্থ করতে পারে যে পয়েন্ট চার্জ দেখতেই মনে হয় ভাই ছোট, পয়েন্টের মতো দেখতে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি জিনিস না, আমি তোকে ফিল করাই, ব্যাপারটা বুঝো। একটা এরোপ্লেন, একটা ফ্লাইট যত বড় সামনাসামনি দেখে, চোখের সামনে দেখে, কাছাকাছি দেখে, উপর দিয়ে যখন উড়ে যায় তুমি কি অত বড় দেখো না কেন ছোট দেখো? ছোট দেখি না? ছোট। হেলিকপ্টার যখন উপর দিয়ে যায় মনে হয় না অনেক ছোট একটা জিনিস? রকেট যখন যায়, রকেট তো দেখতে পাই না, তারপর ধরো দেখতে পাচ্ছি, অনেক ছোট মনে হয় না?
হ্যাঁ। যে তারা টারা অনেক কিছু যে দেখি এগুলা যে অনেক ছোট ছোট লাগে, এগুলো কি আসলে ছোট নাকি অনেক বড় বড় জিনিস? বড়। জিনিস। অনেক বড় জিনিস। তো তুমি কোত্থেকে দেখছো এটার উপর বেস করে তাকে তুমি বড় বা ছোট বলতে পারো না? জি ভাই। হ্যাঁ। সেম ভাবে ভাই এরা যে একদম বিন্দু আকৃতি ছোটই হওয়া লাগবে এটা ম্যান্ডেটরি না। এরা হতে পারে অনেক বড় বড় কিছু, কিন্তু এদের মাঝখানে দূরত্বটা হবে এত বেশি যে এখান থেকে ওকে তাকাইলে ভাই একটা বিন্দু দেখা যায়, ওইখান থেকে একে তাকাইলে একটা বিন্দু দেখা যায়। এবার বুঝতে পারলাম বিন্দু চার্জ জিনিসটা কি? জি ভাইয়া। আচ্ছা, সো এটা অ্যাকচুয়াল ফিজিক্স। সো আমি ধরে নিচ্ছি এই বিন্দু চার্জ দুইটার মাঝের দূরত্ব ভাই স্মলার, মাঝের দূরত্ব হচ্ছে স্মলার। সবকিছু বুঝতে পারছি? হ্যাঁ। এখন ব্যাপারটা বুঝো, হ্যাঁ, এই আরটা কি হচ্ছে ওই যে ওর মানে কেন্দ্র থেকে চার্জের কেন্দ্র ব্যাসার্ধ দূরত্ব। সহকারে মাপবো? কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব। হ্যাঁ বলো, এবার বলো কি বললা? আর কোত্থেকে মাপবো বুঝিনি। চার্জের না ব্যাসার্ধ। হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব, এটাই জাস্ট বলতে ঠিক আছে, যাচ্ছে। ঠিক আছে। ওকে, এখন ধরো ব্যাপারটা বুঝো, এই চার্জ দুইটাই ধনাত্মক, এই চার্জ দুইটাই ধনাত্মক, তাহলে এর একে অপরকে কি করবে ভাই? আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ। বিকর্ষণ। চার্জের ধর্মই হচ্ছে ভাই আকর্ষণ বিকর্ষণ করে। এখন চার্জ জিনিসটা কি এটা একটু ফিল করে দাঁড়াও, এটা বলতে ভুলে গিয়েছিলাম। দেখো ব্যাপারটা, একটা প্রপার্টি একটা বস্তুর কিছু কিছু প্রপার্টিস থাকে, যেমন একটা হতে পারে তার ভর, যেমন একটা কি হতে পারে ভাই তার ভর হতে পারে। ভর বলতে কি বোঝায় ভাই? একটা বস্তু কতটুকু ভারী। আচ্ছা, সো এইটা একটা প্রপার্টিস। একটা হতে পারে ওই বস্তুর আয়তন, ধরো আমার একটা আয়তন আছে, মানে আমি কতটুকু জায়গা জুড়ে থাকতে পারি। আরেকটা হতে পারে কোনো বস্তুর চার্জ। সো ভর আর আয়তন যেরকম কোনো বস্তুর প্রপার্টি, চার্জও কোনো একটা বস্তুর প্রপার্টি। ভর দ্বারা আমরা বুঝি কোনো বস্তু কত ভারী, আয়তন দ্বারা বুঝি কোনো বস্তু কতটুকু জায়গা দখল করবে, চার্জ বলতে বুঝি কোনো বস্তু আরেকটা বস্তুকে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করবে। বুঝেছি বিষয়টা? জি তো ভাই। চার্জও এদের মতো একটা ধর্ম। এখন ব্যাপারটা বুঝো, যেহেতু দুইটাই চার্জিত বস্তু, সো এরা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। কারণ একটা জিনিস জাস্ট মনে রাখবা, এটা তোমরা জানো অলরেডি, ধনাত্মক দুইটা চার্জ একই রকম হলে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করে। দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক, ধরো একই ধর্মী চার্জ, তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে না ভাই? সো ধরে নিচ্ছি কিউ1 কিউ2 কে বিকর্ষণ করলো এই দিক বরাবর। দেখো সরল রৈখিক বরাবর কিন্তু বিকর্ষণ করেছি। আবার কিউ1 কে বিকর্ষণ করেছে এই দিক বরাবর। বোঝা গেল বিষয়টা? কিউ1 কিউ2 কে বিকর্ষণ করেছে এই দিক বরাবর, ধরে নিচ্ছি F1 বলে বিকর্ষণ করেছে, কিউ1 বিকর্ষণ করেছে এই জন্য F1 লিখেছি। আবার কিউ1 কে বিকর্ষণ করেছে এই দিক বরাবর, সো এটাকে F2 লিখলাম যেহেতু কিউ2 বিকর্ষণ করেছে। বোঝা গেল বিষয়টা নাকি বুঝি নাই? বুঝছি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি এই যে কুলম আবিষ্কার করে দেখলো যে F1 এর মানটা ভাই এবং F2 এর যে মানটা আছে, এই দুইটা মান পরস্পর সমান। এবং আমরা ধরে নিচ্ছি যে এদের মানটা যেহেতু সমান, তাহলে F1 আর F2 না লিখে এদেরকে আমরা শুধু F লিখতে পারি। অসুবিধা আছে? দুইটাকে F লিখলাম, কোনো অসুবিধা তো নেই। আছে কোনো অসুবিধা? না। আচ্ছা, সো আমরা দুইটাকে এখন F লিখছি। ব্যাপারটা বুঝো, আমি খুব ভালো মতো ফিল করাবো তোমাদের। সো আমরা লিখছি দুইটাকে F, এইটাও F আর ধরে নিচ্ছি এটাও F, দুইটা এখন F, কাউকে F1 আর কাউকে F2 লিখছি না। এখন ব্যাপারটা বুঝো, কুলম বের করে দেখলো যে এই যে F এর মানটা যে আছে, এইটা ভাই প্রতিটা চার্জের সাথে সমানুপাতিক। কিউ1 এর মান যত বেশি হবে সে কিউ2 কে তত বেশি বিকর্ষণ করবে। সো এই জায়গাটাতে ভাই আমরা কিউ2 আর আর কে ধরে রেখেছি কনস্ট্যান্ট। আবার এফ এর মানটা আলাদা হবে কিউ2 এর সাথে সমানুপাতিক। কিউ2 এর মানটা যদি বাড়াতে থাকো, কিউ1 কে যদি অ্যাজ ইট ইজ রাখো, দূরত্বকে যদি সেম রাখো, তারপরে বিকর্ষণ বল বাড়তে থাকবে। বোঝা গেল? সো এখানে আমরা কাকে ফিক্স রেখেছি ভাই? কিউ1 কে এবং আর কে। আবার কুলম এটাও দেখলো যে ফোর্সের যে মানটা আছে এটা দূরত্বের সাথে ভাই বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখানে আমরা কিউ1 এবং কিউ2 কে ফিক্স রেখেছি। সুনি দেখলো কিউ1 আর কিউ2 চার্জকে ধরে একই রকম রাখলা, চেঞ্জ করলা না, বড় ছোট বানাইলা না, কিন্তু তাদের দূরত্বটা বাড়িয়ে দিলা, দেখবা যে ফোর্সের মানটা অনেক কমে গিয়েছে। বুঝলাম বিষয়গুলো? এগুলো কুলম দেখেছে। বুঝেছি বিষয়গুলো? হ্যাঁ। সো ফোর্সের মান চার্জের সাথে চেঞ্জ হয়। একটা চার্জকে ফিক্স, একটা চার্জকে ফিক্স রেখে, দূরত্বকে ফিক্স রেখে যদি একটা চার্জের মান বাড়াও, ফোর্স বাড়ে। সেম ঘটনা অন্য চার্জটাকে করলো, একই রকম ঘটনা হয়। দুইটা চার্জকে ফিক্স রেখে দূরত্ব বাড়ালেও চেঞ্জ হতে থাকে। বোঝা গেল বিষয়টা? সো এখন ব্যাপারটা বুঝো, আমরা এখানে লিখেছি কি ভাই? এই সম্পর্কটা লিখেছি যখন অনেকগুলো চলককে ধ্রুবক রেখেছি, কিউ2 আর আর কে ধ্রুবক রেখেছি, এখানে কিউ1 আর আর কে ধ্রুবক রেখেছি, এখানে কিউ1 আর কিউ2 কে ধ্রুবক রেখেছি। যদি কাউকে ধ্রুবক না রাখি, একই সাথে কিউ1 কে চেঞ্জ করি, একই সাথে কিউ2 কেও চেঞ্জ করি এবং একই সাথে দূরত্বকেও চেঞ্জ করি, তাহলে একসাথে লেখা যাবে এফ সমানুপাতিক কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কয়ার। মানে কিউ1 বাড়ালেও এফ বাড়বে, কিউ2 বাড়ালেও এফ বাড়বে, আর বাড়লে এফ কমবে। একই সাথে যদি তিনটা জিনিসকে আমরা লিখতে চাই, এখানে কেউ
ধ্রুবক না, সবাই চলক। কিউ1ও চেঞ্জ করতে হবে, কিউ2 চেঞ্জ করতে হবে, আরো চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে তাদের ওভারঅল সম্পর্ক। বোঝা গেল বিষয়টা কিভাবে আসলো? বুঝেছি কিভাবে এসেছি? বুঝেছি। এখানে কেউ চলক না। সো আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে চলে আসে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এবং এই কেটাকেই বলে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট অথবা কুলম্বের ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট অথবা কুলম্বের কনস্ট্যান্ট। সো এই হচ্ছে ওভারঅল কুলম্বের যে সূত্রটা। এবার বলো সবাই আমাকে বুঝতে পেরেছে কিনা, সবকিছু ফিল করতে পেরেছে কিনা, সবকিছু ফিল করতে পেরেছে কিনা, সবাইকে বুঝেছি বিষয়টা? ক্লিয়ার হলো নাকি হয় নাই? আচ্ছা, এখন ব্যাপারটা বোঝো, আমি তোমাদেরকে দুইটা জিনিস বলবো। ফার্স্ট অফ অল অনেকগুলো বেসিক কথাবার্তা এখন বলবো। দেখো ব্যাপারটা, আমাকে বলো বল কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? স্কেলার আর ভেক্টর কি বুঝো? স্কেলার আর ভেক্টর কি বুঝো? জি ভাইয়া। আচ্ছা, বল কিন্তু একটা ভেক্টর রাশি, তার মানে তার মানও আছে, দিকও আছে। সো আমরা এইখানে যে জিনিসটা বের করেছি এটা শুধুমাত্র তার মান, দিক কিন্তু চিত্র দিয়েছি, ঠিক আছে? একটার দিক এইদিকে আর একটার দিক ওইদিকে। সো F1 আর F2 এই দুইটা ফোর্স কিন্তু পরস্পর বিপরীত দিকে, কিন্তু তাদের মানটা ভাই সমান, এটা আমি বলতে চেয়েছি। সো যখন মান লিখবা তখন সবসময় মানটাকে পজিটিভ রাখবা। একজন আরেকজনকে কত -10 বলে বিকর্ষণ করে, এটা কখনো সম্ভব না। 10 বলে বিকর্ষণ করে, কিন্তু কোন দিকে বিকর্ষণ করে ওটা হচ্ছে মাইনাস দ্বারা ওই দিকটা বোঝে। যদি আমরা এই দিককে ধনাত্মক ধরি তাহলে মাইনাস বলতে বিপরীত দিকটাকে বোঝায়। সো আমরা দিকের ব্যাপারে যাচ্ছি না, এগুলো একটু হায়ার জিনিসপত্র চলে আসবে। সো আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে Q1 আর Q2 কে উইদাউট সাইন বসাবা, মানে সাইন বসাবা না, তাদের সবসময় পজিটিভ বসাবা। উইদাউট সাইন অর্থাৎ সব সময় তাদেরকে পজিটিভ বসাবা, প্লাস মাইনাস কিছুই না ভাই, সবসময় প্লাস হিসেবে বসাবা। বুঝেছি কেন? কারণ ভাই এখানে আমরা চার্জটাকে কি হিসাবে রাখতে চাই বলো? শুধুমাত্র মান বের করতে চাই। সো ওদের ধনাত্মক আর ঋণাত্মক আমাদের কাছে ম্যাটার করছে না। বুঝেছি নাকি বুঝি নাই? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আরেকটা বিষয়, এই যে কে কে কি বলে ভাই? কে বলে কুলম্ব কনস্ট্যান্ট। কুলম্বস কনস্ট্যান্ট অথবা এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। এই কে এর ভ্যালু কত জানো? 9 × 10⁻10। এই যে এটা হচ্ছে ভাই ভুল কথা। তোমাকে যদি আমি কে এর ভ্যালু বলতে বলি তুমি বলবা যে ভাই কোন মাধ্যমে? সো ভালো মতো বুঝবা, শূন্য মাধ্যমে অথবা বায়ুতে, শূন্য মাধ্যম আর বায়ুতে একই রকম ধরে নেওয়া হয়েছে। কে এর মানটা হচ্ছে ভাই 9 × 10⁹, 9 × 10⁹। বোঝা গেল বিষয়টা? 9 × 10⁹। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। এখন তোমরা এখন বলতে পারো যে ভাই একক তো লিখেননি, এখন এককটা আমার মুখস্থ নেই। এককটা আমরা মুখস্থ না করেও কিভাবে বের করতে পারি এখানে দেখো। ব্যাপারটা বুঝো, আমরা কার একক চাচ্ছি? কে এর একক। তাহলে কে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে পাঠাও। তাহলে F × R² ডিভাইডেড বাই Q1 × Q2 লেখা যায়। F × R² ডিভাইড বাই Q1 × Q2। এবার দেখো ভাই, F মানে কি ফোর্স, এর একক কি ভাই? নিউটন। আর মানে কি দূরত্ব, দূরত্বের একক কি ভাই? মিটার। R² মানে কি? মিটার স্কয়ার। Q1 আর Q2 চার্জের একক কি ভাই? কুলম্ব। তাহলে Q1 আর Q2 কুলম্ব × কুলম্ব কি হবে? কুলম্ব স্কয়ার। নিচে আসে উপরে গেলে কি হয়ে যাবে? পার কুলম্ব স্কয়ার। তাহলে কে এর একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সো এটা এখানে এখন লিখে দিব, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। বোঝা কি গেল নাকি বুঝিনি? সবকিছু বুঝেছি? আচ্ছা, তাহলে আমাকে বলো ভাই, আরেকটা জিনিস বলে নি তোমাদেরকে। আমাকে বলো কে যে একটা ধ্রুবক, এটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সার্বজনীন ধ্রুবক নাকি শুধু ধ্রুবক? না, সার্বজনীন না। সার্বজনীন না কেন? আর সার্বজনীন কোন ধ্রুবকটাকে সার্বজনীন ধ্রুবক বলি বলো? কোন ধ্রুবকটাকে সার্বজনীন সব বলি? মাধ্যমের সমান সেটা সার্বজনীন ধ্রুবক। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা বুঝবা, এই যেমন G এর কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি, এই যে খুবই ভালো, তোমাদের বেসিক অনেক ভালো। এইটা কিন্তু ভাই ইউনিভার্সাল নয়। ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন। সো ইউনিভার্সাল নয়, সার্বজনীন ধ্রুবক নয়। বুঝা গেল? এটা হচ্ছে সার্বজনীন নয়, সার্বজনীন নয়। কেন ভাই? কারণ এই ধ্রুবকটা মাধ্যমের উপর নির্ভর করে, এক এক মাধ্যমে কে এর মানটা এক এক রকম। বুঝলাম বিষয়টা? মাধ্যমের উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলবো না। সবকিছুকে ফিল করতে পেরেছি ভাই এখন পর্যন্ত যা যা বললাম? সো ভাই আমাদের যে বইপত্রে আছে ওটা কোন মাধ্যমে ধরে হিসাব করে ওরা? আমাদের বইয়ে সবকিছু ভাই শূন্য মাধ্যমে ধরে হিসাব করা হয়, অন্য মাধ্যমে ধরে হিসাব করা হয় না। বোঝা গেল? তোমরা যদি বলো যে ভাই অন্য মাধ্যমে গেলে চেঞ্জ কেন হয়, এটা আমাদেরকে একটু ফিল করেন ভাই। এটা আমরা না খালি মুখস্থ করি, ফিল করতে পারি না।
তাহলে আমি 1-2 সেকেন্ডের মধ্যে এটা ফিলও করাতে পারবো, 1-2 মিনিটের মধ্যে, সরি। ফিল করাবো? করাবো? জি ভাই। আচ্ছা, জাস্ট একটা জিনিস এখান দিয়ে বলে দিই, এই যে ফোর্সটা যে আছে ভাই, এই ফোর্সটা কিন্তু একটা, এটাকে আমি FE লিখতে পারি, FE, কারণ এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে স্থির বৈদ্যুতিক বল। এটার নাম কিন্তু কুলম্ব বল না ভাই, এটার নাম কিন্তু স্থির বৈদ্যুতিক বল, অ্যাকচুয়াল নাম স্থির বৈদ্যুতিক বল। কারণ কি ভাই, অধ্যায়ের নামে স্থির বিদ্যুৎ, তো স্থির বিদ্যুতের কারণে যে বল উৎপন্ন হয় সেটাকে বলি আমরা FE, ইংলিশে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বুঝতে পেরেছি? এবং আমাকে বলো তো এই ফোর্সের নেচার কি ভাই? এই ফোর্সটা কি রকম ফোর্স, সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল? জাস্ট বলে রাখি, এগুলো আমরা আরেকটু বড় ক্লাসে এগুলো মুখস্থ মানে জিনিসগুলো ফিল করাবো। এই বলটা কিন্তু একটা সংরক্ষণশীল বল, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, সংরক্ষণশীল বল, ইংলিশে বলে হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। বুঝতে পেরেছি? কেন সংরক্ষণশীল বল ভাই, এটা আমি বিভব পড়ানোর সময় একটু ফিল করাবো। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কোনোদিন কাজ করলে সেই কাজটা ওয়েস্ট যায় না, সেই কাজটা জমা হয়ে থাকে। আচ্ছা, এখনই ফিল করা যাক, ব্যাপারটা বোঝো। এই হাত ঘষাঘষি করলাম, তাহলে তুমি এখানে কাজ করছো না ভাই, কারণ স্মরণ হচ্ছে হাতের। তাহলে তুমি যে কাজটা করছো সেটা কার বিরুদ্ধে কাজ করছো? ফ্রিকশনের বিরুদ্ধে না? বলো, সবাই বলো, হ্যাঁ নাকি না? এখন ফ্রিকশনের বিরুদ্ধে যখন কাজ করো, তখন তুমি যতটুকু কাজ করো সেটা নষ্ট হয়ে যায়, কারণ ফ্রিকশন একটা অসংরক্ষণশীল বল, সে কখনো সংরক্ষণ করে না। কি আকারে নষ্ট হয় ভাই? হিট আর সাউন্ড, হিট আর সাউন্ড। এই জন্য দেখো, হাত যখন ঘষি তখন আমরা কাজ করি ফ্রিকশনের বিরুদ্ধে, এবং এই কারণে সাউন্ড উৎপন্ন হচ্ছে। তোমরা নিশ্চয়ই অনেক অ্যানোয়িং একটা সাউন্ড পাচ্ছ, এবং একই সাথে আমার হাত কিন্তু গরম হচ্ছে, তোমরা এটা ফিল করতে পারো। কিন্তু এই কাজটা আমি যদি কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেনস্টে করতাম, বা একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে করতাম, তাহলে আমি যতটুকু কাজ করতাম পুরোটাই বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে জমা হবে। এগুলো আমরা পরে ফিল করাবো, আপাতত জাস্ট একটু মনে রাখো। বুঝেছি সবকিছু? এর নাম সংরক্ষণশীল বল, কারণ এই বলটা শক্তি সংরক্ষণ করে রাখতে পারে। বুঝেছি নাকি বুঝি নেই? হ্যাঁ বলো, ফিল কি করতে পারছি সবাই, নাকি পড়াগুলো অত ভালো বুঝতেছি না? বলো। পারছি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার আসো। এবার অনেকে জানতে চাইলো যে ভাই, আমরা যদি এইটাকে অন্য মাধ্যমে নিয়ে যেতাম তাহলে কি ঘটনা ঘটতো? এটাই তো জানতে চেয়েছো মনে হয়, তাই না? এটাই না? তো ধরো আমি এই চার্জটাকে, চার্জের মান আনচেঞ্জ রাখলাম, দেখো এখনো Q1 Q2 আছে, চার্জের মধ্যবর্তী দূরত্ব আনচেঞ্জ রাখলাম, ঠিক আছে, আনচেঞ্জ রাখলাম, এবং এটাকে ধরো আমি পানিতে ডুবিয়ে দিলাম। এই ধরো পানি, এই ধরো পানি, এই ধরো পানি। তাহলে এবার কি ঘটনা ঘটবে দেখো, এবার কি ঘটনা ঘটবে আমি বুঝাই, জাস্ট বুঝাই, এগুলো বড় ক্লাসের পড়ো, বাট বুঝিয়ে দিচ্ছি, কারণ আজকে চাইলাম একটু ডিটেইলে ক্লাসটা নিই, নেক্সট ক্লাসে খালি টানবো। আচ্ছা, ব্যাপারটা বুঝো, পানি আছে, সো ব্যাপারটা বুঝো, পানির কি অণু আছে না ভাই? সো ধরো এই চার্জটা চারদিকে ধরো পানির অণু আছে, 1টা 2টা 3টা 4টা ধরো পানির অণু আছে, ঠিক আছে? কি ব্যাপার, কন্ট্রোল চাপে এগুলোতে সিলেক্ট হওয়া উচিত। আচ্ছা, ওয়েট, আচ্ছা কন্ট্রোল চাপলে মনে হয় না। ওকে ওকে, সো এখানে 4টা পানির অণু নিলাম, এবং একইভাবে ভাই আমি এইদিকেও 4টা পানির অণু নিচ্ছি, কারণ এই চার্জের চারদিকে কি আছে, পানির অণু আছে কি নাকি নাই? আছে তো নাকি? বলো, সবাই বলো, বুঝেছি? কারণ চার্জের চারদিকে পানির অণু আছে। এখন ব্যাপারটা ভালো মতো বুঝো ভাই, এই পানির অণুগুলা চার্জটা কি ধনাত্মক না? সো পানির ঋণাত্মক চার্জগুলো এইদিকে চলে আসবে, ধনাত্মক চার্জগুলো এইদিকে চলে যাবে, ধনাত্মকগুলো ওইদিকে যাবে, ঋণাত্মকগুলো এইদিকে আসবে, ঋণাত্মকগুলো এইদিকে, ধনাত্মকগুলো ওইদিকে, ঋণাত্মক দুইটা এইদিকে, ধনাত্মক দুইটা এইদিকে। সেম ঘটনা এখানেও, ঋণাত্মকগুলো এইদিকে, ধনাত্মকগুলো ওইদিকে, ঋণাত্মকগুলো এইদিকে, ধনাত্মকগুলো এইদিকে, ঋণাত্মকগুলো এইদিকে, ধনাত্মকগুলো এইদিকে। এই বুঝেছি বিষয়টা নাকি বুঝিনি? দেখো ব্যাপারটা। আচ্ছা, এবার আমাকে বলো এই ঘটনাটা কি ঘটলো? আবেশ না? এটাই তো আবেশ, ইন্ডাকশন। এবার দেখো এই Q1 চার্জ, এইটা চারদিকে, এটা চারদিকে একটা ঋণাত্মক চার্জের বলয় তৈরি হয়ে গেল না ভাই? পানির অণুর একটা ঋণাত্মক চার্জের বলয় তৈরি হয়ে গেল না? আবার দেখো এই Q2 চার্জের এই পাশেও একটা ঋণাত্মক চার্জের বলয় তৈরি হয়ে গেল না? হয়ে গেল নাকি হয় নাই? হয়ে গিয়েছে। এখন দেখো ভাই, Q1 চার্জ যেরকম আগের মতো প্রভাব তৈরি করতে পারবে, এই চারদিকের বলয়ের কারণে এই Q1 চার্জ আগের মতো কি প্রভাব তৈরি করতে পারবে নাকি পারবে না? পারবে না ডেফিনেটলি, কারণ এই মাইনাস চার্জগুলো Q1 এর প্রভাবকে কিছুটা হলেও কমিয়ে দিবে। এই কারণে অন্য মাধ্যমে নিয়ে গেলে ভাই, অন্য মাধ্যমে নিয়ে গেলে
আকর্ষণ বা বিকর্ষণ বলটা চেঞ্জ হয়ে যায়। এবার আমাকে একটা জিনিস বলো, আমি জাস্ট তোমাদেরকে ফিল করাতে চাচ্ছি। আমাকে বলো এবার ধরো আকর্ষণ বা বিকর্ষণ বল কি আগের মতো এফ থাকবে নাকি এফ প্রাইম হয়ে যাবে? এফ প্রাইম হয়ে যাবে। শূন্য মাধ্যমে যদি এফ হয় এবার হয়ে যাবে এফ প্রাইম, তাই না ভাই? এখন আমাকে একটা জিনিস বলো, এফ আর এফ প্রাইম মানে শূন্য মাধ্যমে কিউ1 আর কিউ2 চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল আর পানি মাধ্যমে যে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ প্রাইম, বলো তো কোনটা বড় হবে? তোমরা থিঙ্ক করো, কোনটা বড় হবে বলো? এফ বড় হবে। ডেফিনেটলি এফ বড় হবে, ডেফিনেটলি। কারণ কি বলো, শূন্য মাধ্যমে ধরে নেওয়া হয় কোনো অণু পরমাণুই নাই, কোনো অণু পরমাণুই নাই। সো কেউ যদি অণু পরমাণু না থাকে তাহলে কারো কি পোলারাইজড, এরকম পোলারাইজড হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে পোলারাইজ যদি কেউ না হয় তাহলে কিউ1 এর প্রভাব কমানোর মতো কেউ কি থাকলো? থাকলো না। তাহলে কিউ1 কিউ2 কে সমান প্রভাবে বিকর্ষণ করবে। সো শূন্য মাধ্যমে অনেক বেশি বিকর্ষণ বল পাওয়া যায়। বাট যে কোনো মাধ্যমে যদি তুমি নিয়ে যাও, পানি টানি যে কোনো মাধ্যমে যদি নিয়ে যাও, তাহলে ডেফিনেটলি কিছু না কিছু বিকর্ষণ বলটা কমে যাবে। এবার কি এই জিনিসটা ফিল করতে পারলাম নাকি ফিল করতে পারলাম না? সবাই বলো, সবাই সবাই ভাইয়া, সবার কাছ থেকে শুনতে চাই। ভাইয়া হ্যাঁ বলো। এখানে তো কে এর মান কমে যাবে না? এখানে কে এর মান কি হয় এটা আমি পরে বুঝাবো। এটা হচ্ছে ভেদন যোগ্যতার একটা কনসেপ্ট আছে, সো ওগুলো একটা উচ্চতর আলোচনা হয়ে যায়, এগুলো আমরা পরে বলবো। সো মানে একটু বড় ক্লাসে উঠো, তখন সেগুলো নিয়ে আলোচনা করবো। এখানে ভেদন যোগ্যতার মান একটা চেঞ্জ হয়ে যায়, কি হয় না হয় এগুলো আমরা পরে বুঝাবো, ঠিক আছে? যত বেশি একটা মাধ্যম পোলারাইজ হতে পারে তার ভেদন যোগ্যতা তত বেড়ে যায়। সো ওভারঅল ভেদন যোগ্যতা বাড়লে কে এর মানটা কমে। কিভাবে এগুলো আমরা বুঝবো পরে। এবার বলো, সবাইকে বুঝেছি সবকিছু? আচ্ছা, তো আমরা আর বেশিক্ষণ পড়বো না, আমার জাস্ট অপেক্ষা করো, 10 মিনিটের মধ্যে ক্লাস ছেড়ে দেবো। তো ব্যাপারটা বুঝো, অনেক সময় কে এর তাৎপর্য জানতে চাই। এফ সমান কি ভাই? কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এরকম না ঘটনা? তাহলে কে কে যদি একপাশে রাখি তাহলে কি লেখা যাবে? এফ ইন্টু আর স্কয়ার ডিভাইড বাই কিউ1 ইন্টু কিউ2 লেখা যাবে। এটা যাবে নাকি যাবে না? এখন তো ব্যাপারটা বুঝো, কিউ1 কে যদি আমি 1 কুলম ধরে নিই, কিউ2 কে যদি আমি 1 কুলম ধরে নিই, আর কে যদি আমি 1 মিটার ধরে নিই, ব্যাপারটা বুঝো, কিউ1 এর মানও 1, কিউ2 এর মানও 1, আর এর মানও 1, তাহলে 1 1 1 কারোর সাথে 1 1 1 1 অনেকগুলো গুণ করো, ভাগ করো, জিনিসটার মান কি আগের মতোই থাকে জানা? 3 এর সাথে 1 গুণ করো আর নিচে 1 ইন্টু 1 গুণ করো, এটার ওভারঅল অ্যান্সার কত? 3ই থাকবে না? 3 ইন্টু 1 মানে 3, 1 ইন্টু 1 মানে 1, 3 কে 1 দ্বারা ভাগ করলে 3ই থাকে। সো এইখানেও সেম ভাবে এফ এর সাথে আর স্কয়ার, আর এর মান 1, কিউ1 কিউ2 সবার মান 1। সো ইভেনচুয়ালি কে এর মানটা কার সমান চলে আসে ভাই বলো তো? এফ এর মান। সো আমরা এটা এইভাবে বলবো, ব্যাপারটা বুঝো। 1 কুলম চার্জ অপর একটি 1 কুলম চার্জকে 1 মিটার দূরত্বে থাকা অবস্থায় যে বলে আকর্ষণ বা বিকর্ষণ বলবে সেটাকে আমরা বলবো কুলম ধ্রুবক। সংজ্ঞাটা কি মুখস্থ করলাম নাকি বুঝলাম? বুঝলাম। ক্লিয়ার হয়েছে? জি। ক্লিয়ার কি হলো ভাই নাকি হয় নাই? ক্লিয়ার। আচ্ছা, ফুল ক্লিয়ার। আচ্ছা, এবার খুব ভালো একটা জিনিস, সো আমরা অনেক কিছুই পড়েছি, আরো সামনে অনেক কিছুই পড়বো ডেফিনেটলি। জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, এটা আমাদের বইয়ে একটু ভুল করে। আমরা ওয়েট, এটা তো তোমাদের এই স্লাইডটা তো দেওয়া লাগবে তাই না? এগুলো তোমরা তুলে নাও, এখন আমি ডিলিট করে দিয়েছি, একটা সেকেন্ড, আর বেশিক্ষণ না, একটু ধৈর্য ধরো জাস্ট। সো ব্যাপারটা বুঝো, অনেক সময় না ভাই এরকম দিয়ে দেয়, দেখো বিন্দু চার্জ বলতে কি বোঝায় জানো? বিন্দু চার্জ বলতে বোঝাবে এই যে এরকম একটা বিন্দু, এই বিন্দুটা চার্জ ধরে নাও কিউ, এই বিন্দুটা চার্জ ধরে নাও কিউ, ঠিক আছে? বুঝলাম? সো এই বিন্দু চার্জ ধরে নাও কিউ। আচ্ছা, এই বাহিরের যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে এই বিন্দুকে দেখতে একটা বিন্দু মনে হবে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি বিন্দু চার্জ। বুঝলাম নাকি বুঝি নাই? আচ্ছা, এখন ব্যাপারটা বুঝো, এখানে যদি আমরা একটা বিন্দু না ইমেজিন করে একটা যদি গোলক ইমেজিন করি, গোলকটা কিন্তু ভালোই বড়, বিন্দুর মতো না, অনেক বড়। যে গোলকের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ ধরে নিচ্ছে আর, এবং এই গোলকটা ধরে নাও ধনাত্মক চার্জে চার্জিত। কতটুকু চার্জে চার্জিত ধরে নিচ্ছে সেই চার্জের পরিমাণ হচ্ছে কিউ, সেই চার্জে চার্জিত হচ্ছে, সেই চার্জের পরিমাণটা হচ্ছে কিউ। এবারও যদি বাহিরের একটা বিন্দু থেকে, এটা কিন্তু একটা গোলক, ভালো মতো বুঝুন ভাই, এটা একটা গোলক, বাহিরের একটা বিন্দুকে গোলকটাকে দেখতে কি মনে হবে জানেন? বাহিরের একটা বিন্দু থেকে গোলকটাকে দেখতে কি মনে হবে জানো? একটা বিন্দু চার্জের। এটা কিভাবে? এটা আমরা ইন্টারমিডিয়েটে এটা প্রমাণ করব গাউসের সূত্র দিয়ে। বাহিরের একটা বিন্দু থেকে গোলকটাকে দেখতে একটা বিন্দু চার্জের মতো মনে হবে,
অথবা দেখতে মনে না হলো এই বিন্দু চার্জ, এই গোলকটা একটা বিন্দু চার্জের ন্যায় আচরণ করবে। সো একটা নোট আকারে লিখে নিই, গোলক বাহিরের কোনো বিন্দুর সাপেক্ষে, বাহিরের কোনো বিন্দুর জন্য, কোনো বিন্দুর জন্য বিন্দু চার্জের ন্যায় আচরণ করে, বিন্দু চার্জের ন্যায় আচরণ করে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেটা কিভাবে হলো এটা আমরা পরবর্তী ক্লাসে, মানে পর ক্লাসে শিখবো, বাট আপাতত জাস্ট একটু মুখস্থ করে নিই। সো কোথাও যদি গোলক দেওয়া থাকে, তুমি ওই গোলকটাকে একটা বিন্দু চার্জ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবা। এই গোলকটা বলতে যা বুঝাবে, এই বিন্দু চার্জটা বলতে তা বুঝাবে। এই গোলক অন্য একটা চার্জকে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই বিন্দু চার্জটা অন্য একটা বিন্দু চার্জকে বা অন্য একটা গোলককে সেই পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করবে। বলো বুঝেছি কিনা? আচ্ছা, আমরা কি আর 10 মিনিটের মতো সময় নিব নাকি শেষ করবো? নেই? আর 10 মিনিট পরে দুইটা, একটা ঢাকা ইউনিভার্সিটির একটা বুয়েটের কোয়েশ্চেন সলভ করাই। ওকে, তাহলে আসো সর্বপ্রথম আমরা যে কোয়েশ্চেনটা শিখবো এটা হচ্ছে ভাই ডিইউ 16-17 আসা কোয়েশ্চেন। সো প্রশ্নটা হচ্ছে শূন্য মাধ্যমে এফ ই আর এফ জি এই দুটার অনুপাত কত? দুটি ইলেকট্রনের, শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রন আছে। ইলেকট্রন যদি থাকে ভাই, তারা একে অপরকে মহাকর্ষ বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে না? জি। ধরো দুইটা ইলেকট্রন সমান দূরত্বে আছে, তাহলে তারা একে অপরকে মহাকর্ষ বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আবার ইলেকট্রন গুলো একে অপরকে বিকর্ষণ করবে তাদের চার্জের জন্য। এই মহাকর্ষ বল আর তাদের স্থির বৈদ্যুতিক বলের অনুপাত কত? এটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল 16-17 সালে। সো প্রশ্নটা কি, আসো সলভ করি। প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো ভাই এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এখন ব্যাপারটা বুঝবা, ব্যাপারটা খুব ভালো মতো বুঝবা। এই ইলেকট্রন, এই ইলেকট্রন, তাদের ভরের কারণে তারা একে অপরকে কি আকর্ষণ করবে না ভাই? কোন বলে আকর্ষণ করবে ভাই? মহাকর্ষ বলে, এফ জি বলে আকর্ষণ করবে। এটা জিনিস জানি তো। আবার দেখো, আবার একই সাথে এগুলা কি ভাই ইলেকট্রন না? ইলেকট্রনের কি চার্জ আছে? দুইটাই ঋণাত্মক চার্জ, একই ধর্মী। তাহলে ইলেকট্রন গুলো আবার একে অপরকে এফ ই অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অথবা স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করবে না? করবে নাকি করবে না বলো? করবে। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি ইলেকট্রন দুইটার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব হচ্ছে আর। ইলেকট্রন দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন জানতে চেয়েছে এদের অনুপাতটা কত? বের করতে পারবো? পারবো নাকি পারবো না? পারবো, ইজিলি পারবো। দেখো কিভাবে করি। এফ ই ডিভাইডেড বাই এফ জি। সো এফ ই সূত্র কি ভাই বলো? কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আর এফ জি সূত্র কি ভাই? জি এম ওয়ান এম টু ডিভাইড বাই আর স্কোয়ার, এরকম না ব্যাপারটা? আচ্ছা, এখন ব্যাপারটা বুঝো। এই আর স্কোয়ার কাটাকাটি যায়। সো ফাইনালি উপরে থাকে কে কিউ ওয়ান ইন্টু কিউ টু, কে কিউ ওয়ান ইন্টু কিউ টু, আর নিচে কি থাকে ভাই? জি এম ওয়ান ইন্টু এম টু। লেখা যায়? লেখা যায় নাকি যায় না? এবার দেখো কে এর মান কত ভাই? শূন্য মাধ্যমে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে, বিকর্ষণ বলের ক্ষেত্রে কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আবার ইলেকট্রনের চার্জ কত ভাই? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। দুইটা ইলেকট্রন একই চার্জের ইলেকট্রন গুণ অবস্থায় আছে, তাহলে এদেরকে হোল স্কোয়ার হিসেবে লিখে দেওয়া যায় না? যায়। আবার দেখো জি এর মান কত ভাই? 6.673 ইন্টু 10 ইনভার্স 11। আর ইলেকট্রনের ভর কত ভাই? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এবং এটা স্কোয়ার হয়ে যাবে। সো এবার ওভারঅল ক্যালকুলেটর চালিয়ে দেখো কত আসে মানটা। ক্যালকুলেটর চালিয়ে দেখো কত আসে। বলো কত আসে, মানটা কত আসে বলো, তোমরা বলো। আরেকটা এরপরে জাস্ট বুয়েটের একটা কোয়েশ্চেন সলভ করো, ওটা দিয়ে শেষ আজকের ক্লাস। কত আসে ভাই? ফেসবুক বলো কত আসে? একজনও করো নাই? কত
কত আসে বল 3.79 10 to the power 12 কত আসে 3.79 10 to the power 12 না এরকম তো আসার কথা না, অনেক বড় মান আসার কথা, আর অনেক বড় মান আসার কথা। দেখো আর একটু দেখো, স্কোয়ার গুলো ঠিক আছে তো? 1.6 কত আসে? 2.60 into 10 to the power 55 আচ্ছা ঠিক আছে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সাবমিট করো কত আসে। এখন তো ক্যালকুলেটরের কাছে, এটা আর বোঝানোর কিছু নাই। সো এটা সাবমিট করবা, আমরা ক্লাসে সেটা ডিসকাস করবো। সো আমাদের লাস্ট আজকের একটা কোয়েশ্চেন দেখবো ভাই, বুয়েটে আসা লাস্ট একটা কোয়েশ্চেন দেখবো, বুয়েটে আসা 18-19 কোয়েশ্চেন। প্রস্তুত সবাই? আর বেশিক্ষণ না, হাইয়েস্ট 5 মিনিটের মতো ক্লাস হবে। প্রস্তুত নাকি প্রস্তুত না বলো? সবাই প্রস্তুত? হ্যাঁ ওকে, সো ব্যাপারটা বুঝো। ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে এটা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। ওকে, ধরে নাও এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এবং এই ইলেকট্রনটা যেখানে আছে সেই জায়গার স্থানাঙ্ক হচ্ছে 0,10। বোঝা গেল? মিটার, কিন্তু মিটার এককে দেওয়া আছে। ওকে, 0,10 মিটার, 0,10 মিটার এককে, এগুলো কিন্তু দেওয়া আছে। বললো যে নিচে কোথায় আরেকটি ইলেকট্রন স্থাপন করলে, ধরো নিচে আরেকটা ইলেকট্রন স্থাপন করলাম, কোথায় স্থাপন করলো, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায়। এটা যদি ভূমি থেকে উচ্চতা হয়, তার মানে এটা ধরো ওয়াই উচ্চতা, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 0,y। এই ওয়াই এর ভ্যালুটা কত হলে, এটা কিন্তু একটা ইলেকট্রন, ওয়াই এর ভ্যালুটা কত হলে এই ইলেকট্রনটা এখানে ভেসে থাকবে, মানে ইলেকট্রনটা নিচে পড়ে যাবে না, এই ইলেকট্রনটা এখানে সাম্যাবস্থা থাকবে। প্রশ্নটা কি বুঝেছি? বুঝছি। প্রশ্নটা কি বুঝেছি ভাই সবাই? না বুঝলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে আরেকটা ইলেকট্রন স্থাপন করলাম, এইখানে কোথায় ইলেকট্রন স্থাপন করলে এই ইলেকট্রনকে সাম্যাবস্থা রাখতে হবে, অর্থাৎ এই ইলেকট্রন তো নিচের দিকে আসতে চাবে না ভাই, তার ওজনের কারণে, তো নিচে আসতে চাবে, ইলেকট্রনকে উপরে ভাসা রাখলে সে পড়ে যেতে চাইবে। আবার এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, তাহলে তার ওজন এবং বিকর্ষণ বলের মান যদি সমান হয়, তাহলে সে এখানে সাম্যাবস্থা থাকবে না ভাই। বলো বুঝেছি কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন সেটা বের করা লাগবে। এখন ব্যাপারটা বুঝো, ধরে নিচ্ছি আমরা এই দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে ভাই? এবং এই ইলেকট্রনকে উপরের দিকে বল প্রয়োগ করে কি ভাই? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe। আবার এই ইলেকট্রনের কি ভাই বলতো, নিচের দিকে মাধ্যাকর্ষণ বল কাজ করবে না ভাই, ওজন mg। প্রশ্নটা হচ্ছে এরকম যে এই ইলেকট্রন ওই ইলেকট্রনকে কত বলে বিকর্ষণ করলে এই ইলেকট্রনটা এখানে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করতে পারে, মানে এই ইলেকট্রন ওই ইলেকট্রনকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কত ফোর্স অ্যাক্ট করলে বা কতটুকু বল দিলে ইলেকট্রনটা এখানে সাম্যাবস্থা থাকবে, মাধ্যাকর্ষণ বলের বিরুদ্ধে, মানে mgর বিরুদ্ধে। বুঝতে পেরেছি? তোমরা ডিউ 18-19 প্রশ্ন ব্যাংকটা খুললেই দেখতে পাবো, সরি বুয়েটের। প্রশ্নটা কি বুঝেছি নাকি বুঝিনি সবাই বলো? বুঝছি। বুঝেছি ভাই। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা বুঝো, ইলেকট্রনকে ওই জায়গায় সাম্যাবস্থায় রাখতে আমাদেরকে কি সামহাও Fe এবং mgর ভ্যালুটা সমান হওয়া লাগবে না? এখন Fe কে যদি আমরা ভাঙে লিখি, Fe সমান কি k q1 q2, এখন ইলেকট্রন দুইটা আছে q1 * q2, দুই জায়গায় ইলেকট্রন, তাহলে e স্কয়ার লেখা যাবে না ভাই? লিখতে পারো একই, অথবা q1 q2 ও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ইলেকট্রনের চার্জকে q ধরে নিতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, তোমরা যেটা ধরছো সেটাই ধরছি। সো k q1 * q2, যেহেতু দুইটারই চার্জ সমান, তাহলে q স্কয়ার লিখে দিলাম, ডিভাইডেড বাই r স্কয়ার লেখা যায়, আর এই পাশে লেখা যায় হচ্ছে mg। লেখা যাবে নাকি যাবে না? আচ্ছা, ফাইনালি r এর ভ্যালুটা যদি বের করতে চাও, আর স্কয়ার যদি উপাশে পাঠাও, আর স্কয়ার উপরে পাঠালে mg নিচে চলে আসে, তাহলে ফাইনালি লেখা যাবে k * q স্কয়ার ডিভাইডেড বাই mg। লেখা যাবে? যাবে এই লাইনটা? হ্যাঁ। আচ্ছা, সো এরপরের লাইনটা আমি এখানে লিখছি, দেখো r এর স্কয়ারটা যদি আমরা সরিয়ে দিই, তাহলে এখানে কি চলে আসবে? একটা রুট চলে আসবে না? সো এই রুটটা চলে আসলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো। রুটটা কিভাবে আসবে ভাই? k এর ভ্যালু কত ভাই? 9 * 10⁹। ইলেকট্রনের চার্জ কত ভাই? 1.6 × 10⁻19। এটাকে আবার কি করা লাগবে? হোল স্কয়ার করা লাগবে, ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর কত ভাই? 9.1 × 10⁻31। জির ভ্যালু কত ভাই? 9.8। সো এটাকে আবার রুট করে দেওয়া লাগবে। দেখো তো মানটা কত আসে, সেটাই আসবে আর এর ভ্যালু। আর বলতে এই দুটো ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব, এইটা বের করো কত আসে। কত আসে দেখো, একটু বড় ক্যালকুলেশন, বাট আমরা যেহেতু বড় ক্লাসের কোয়েশ্চেন সলভ করছি, তো একটু তো বড় ক্যালকুলেশন করা লাগবে।
সবাই ট্রাই করি, সবাই। ক্যালকুলেটর নিয়ে বসেছি নাকি বসি নাই? নিয়ে না বসলে নেক্সট দিন থেকে নিয়ে বসবা, ওকে? এবার বলো। 5.08 ওয়াও, খুবই ভালো। এটা চলে আসে হচ্ছে 5.08 মিটার। জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, এই যে। কিন্তু তাহলে আগের অনুপাতটা কেন করতে পারলাম না? আচ্ছা, সমস্যা নেই, তাহলে ব্যাপারটা বোঝো। ভাইয়া আগেরটাতে স্কয়ার ভুল করে দিই নাই, ওই জন্য ওকে, আনসার সমস্যা নেই, ভুল আসে। পরে এটা অ্যান্সারটা জানিয়ে দিবা। ওকে, তাহলে দেখো ভাই, তাহলে দেখো ওভারঅল আমরা এই আর এর ভ্যালুটা জানতে পেরেছি। আর এর ভ্যালু আমাদেরকে বলেছে ওয়াই এর ভ্যালু কত। এই যে ওয়াই এর ভ্যালুটা আমাদের কাছে জানতে চেয়েছিল, যে ভূমি থেকে কত উচ্চতা রাখলে, মানে এই ওয়াই এর স্থানাঙ্কটা জানতে চেয়েছিল, ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন আমরা ইজিলি বের করতে পারবো না ভাই? বের করা যাবে। এতটুকু যদি 10 মিটার হয়, ব্যাপারটা বুঝবা, এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য কতটুকু ভাই? 10 মিটার। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5.8 মিটার, তাহলে বাকিটুকু হচ্ছে ওয়াই। আমরা কি এই জিনিসটা বলতে পারি না ভাই? এই জিনিসটা তো বলতে পারি যে 10 মিটার সমান হচ্ছে আর প্লাস ওয়াই। তাহলে ওয়াই সমান লেখা যাবে 10 মাইনাস আর, লেখা যাবে। সো 10 মাইনাস 5.08 মাইনাস 5.08, সো সামথিং মিটার চলে আসবে না ভাই? এখন আমাকে বলো, কোয়েশ্চেনটা কি খুব কঠিন লাগলো নাকি সহজ লাগলো একদম? 4.92। 4.92 মিটার। তাহলে বলো আমাকে, কোয়েশ্চেনটা কি সহজ লাগলো নাকি খুব কঠিন লাগলো? সহজ। তাহলে বলো, প্রশ্নটা এসেছিল কোথায়? বুয়েটে। বুয়েটে 18-19 সালে। সো ব্যাপারটা হচ্ছে, আমরা যদি প্রস্তুতি ওই রকম ভাবে নিতে পারি, যে ধরো পিএসসি খুবই স্ট্রং, আমি কিন্তু কোথাও সূত্র মুখস্থ করাচ্ছি না, তুমি দেখবা আমি কিন্তু এগুলো এক্সপ্লেইন করেছি, যে চার্জ কিরকম হলে কি হবে, পানিতে নিয়ে গেলে কি হবে, এগুলা কিন্তু এক্সপ্লেইন করেছি। এগুলো ভাই মুখস্থ করার বিষয় না, এগুলো বোঝার বিষয়। তো আমরা যদি এইভাবে বুঝে বুঝে পড়তে পারি, তাহলে যেখানকার যেমন প্রশ্নই আসুক তুমি পারবা। আর ক্লাস একজন প্রশ্ন করেছিল ক্লাসের মধ্যে, যে ভাই ক্লাস এখন থেকে ভালো মতো পড়াশোনা করলে পরীক্ষায় কি ভালো করতে পারবো কিনা, বা সব কমন পাবো কিনা। সো এটা প্রশ্নের উত্তর মনে হয় ক্লাসেই লুকায়িত আছে। আমি ক্লাসগুলো এমন ভাবে করাচ্ছি যে তুমি ধরো, আজকে কিন্তু গ্রুপেও আপলোড দিয়েছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির নামও শুনি নাই। এরকম যদি কেউ হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটির নামও শুনে নাই, স্থির তড়িৎ পরেও নাই, দেখেও নাই, তারাও কিন্তু বুঝবে। তোমরা কি বলো? আমি ওইভাবে পড়িয়েছি না? খুব ডিটেলে তো পড়ালাম, জি ভাই। টানি নাই কিন্তু। আজকে ক্লাস কিন্তু খুবই স্লো খেলছি, একদমই স্লো। দেখো সবকিছু ধীরে 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 বুঝিয়েছি, কিভাবে চার্জিত করা লাগবে না লাগবে। এগুলো কিন্তু ভাই নর্মালি এই শেষ মুহূর্তের যে ক্লাসগুলো হয়, এই ক্লাসে কিন্তু এগুলো স্কিপ করা হয়, এগুলো পড়ানো হয় না। ডিরেক্টলি চলে যাওয়া হয় হচ্ছে তোমার ইয়াতে, চার্জের মান কত, কিউ সমান এনি, এরপর ডিরেক্টলি কুলম্বের বলের সূত্রে চলে যাওয়া যায়, কারণ কুলম্বের বলের সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সেই কাজ করি রে। দেখো শুরুর দিকে একদম কিভাবে চার্জিত করা যাবে, ভিতরে সায়েন্সটা কি, এগুলো বুঝিয়েছি। তারপর তো ধীরে 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 ধরে ধরে আমরা একটা বুয়েটের প্রশ্ন সলভ করে ফেললাম। তো এইরকম ভাবে আমাদের প্রস্তুতিটা যাবে ইনশাল্লাহ। তোমরা যদি একটু জাস্ট ধৈর্য ধরে লেগে থাকতে পারো, তাহলে ইনশাল্লাহ প্রস্তুতি 100তে 100 হবে, এবং আমরা মানে ডেফিনেটলি এ প্লাস তো পাবোই। এবং একই সাথে এখন থেকেই ভর্তি পরীক্ষারও প্রস্তুতির জন্য, মানে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব, এটার জন্য নিজেকে প্রস্তুত করবো। হ্যাঁ বলো, এখন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে, কোনো সাজেশন থাকে বলো। মোবাইলের স্ক্রিন আছে না, হ্যাঁ, ওইটাতে কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে ব্যবহার হয় নাকি? মোবাইলের স্ক্রিনে জি। এইটা ভাই আমি শিওরলি বলতে পারছি না। এখানে অনেক লিকুইডও থাকে, তো এগুলো আসলে আমি শিওরলি বলতে পারছি না। একটু জেনে জানানো লাগবে। এটা না বলে না, একদম অ্যাকুরেট কথাবার্তা না বলা তো উচিত না। এটা একদম বলতে পারবো না। এটা আপনি একটু ইউটিউব করতে পারেন, মোবাইল স্ক্রিন মানে হাউ দে আর মেড, এগুলো এরকম লিখতে পারেন, চলে আসবে অনেক সুন্দর হবে। ওকে, বলুন আমরা কি শেষ করবো আজকে? তাহলে কোনো সাজেশন থাকলে বলতে পারেন, যে ভেবে ভেবে পড়ান। বাট নাইলে আমরা শেষ করি। নেক্সট ক্লাসে বোর্ড পরীক্ষা সলভ করবো, ডেফিনেটলি বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, এবং রেস্ট অফ দ্য চ্যাপ্টার পড়িয়ে ফেলবো। সো অনেক প্রশ্নের উত্তর পাবেন নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু বন্ধুদেরকে দাওয়াত দিবেন, 6টার দিকে ক্লাস হবে। নেক্সট কবে? শুক্রবারে না? জি শুক্রবারে। শুক্রবারে বন্ধুদেরকে দাওয়াত দিবেন, আজকের ক্লাসটা করে আসতে বলবেন বন্ধুদেরকে। ডেফিনেটলি নেক্সট ক্লাসে কিন্তু একটা ব্যাপক খেলা হবে। অধ্যায়টা শেষ হলে কোনটা হবে, মানে এটার পরে? হ্যাঁ, তোমরা বলো কোনটা পড়তে চাও। নেক্সট ক্লাস আমি জাস্ট একটু জানিয়ে দিই, নেক্সট ক্লাস হবে হচ্ছে ভাই শুক্রবার। ওকে, ও শুক্রবার আমার বাবা আসবে, তাহলে শুক্রবার রাত 8টার দিকেই দিই নাকি সন্ধ্যা 6টার দিকে না দিয়ে? এক্সাক্ট 8 PM কি বলো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুক্রবার রাত 8টার দিকে দিব। একটু তোমরা ঘোরাফেরাও করো, শুক্রবারে একটু সময় কাটানোর একটা বিষয়, একটু ওই দিন মজ মাস্তি করা উচিত ডেফিনেটলি। শুক্রবারে যদি রাত 8টায় দিই,
তাহলে ক্লাসটা যদি 3 আওয়ারের হয়, পারবা নিতে 11টা পর্যন্ত? এখন এইটুকু করা লাগবে ভাই, কারণ ক্লাস যদি তোমরা একই সাথে অনেক ডিটেলে চাও যে ভাই একদম ফিল করে করে সবকিছু পড়তে চাই আর অনেক ডিটেলও শিখতে চাই, তাহলে সময় দেওয়া লাগবে। আর যদি বলো যে না ভাই এত কিছু চাই না, জাস্ট সূত্র মুখস্থ করার, ম্যাথ সলভ করার, ক্লাস শেষ, তাইলে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে, কোনো ব্যাপারই না। 1 ঘন্টার মধ্যে আমি চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। সূত্র ওইটা তো মুখস্থ করানো তো খুব সহজ। বাট আপনারা যদি বুঝতে চান যে ভাই ধারক জিনিসটা কি, ধারক কিভাবে চার্জ জমা করে, বিভব জিনিসটা কি, বিভব কেন আসবে, বিভব কেন থাকবে, এইটা যদি জানতে চাও তাহলে একটু সময় দেওয়া লাগবে। সূত্রগুলো প্রতিপাদন করবো, দেখবো এবং একই সাথে ম্যাথ সলভ করবো, তাহলে যে কোনো ম্যাথই পারবা, এই হচ্ছে বিষয়। সো এরকম হলে একটু সময় দেওয়া লাগবে। আর তোমরা আমাকে বলো, শুক্রবারে 3 ঘন্টা প্লাস একটা সময় ক্লাস হবে রাত 11টা পর্যন্ত, পারবা তো? ধারকের ক্ষেত্রে বিভব হ্যাঁ বুঝি না। জি ভাই ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ ভাই কি একজন কথা বলছিলাম? ধারকের ক্ষেত্রে বিভব মনে হয় আবেশ তৈরি করে খুব সম্ভবত। দেখবো আমরা নেক্সট ক্লাসে, এটা নেক্সট ক্লাসে উত্তর দিই। ওকে, তাহলে আজকের ক্লাসে রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে গ্রুপে যে কোনো রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারো, যে মোবাইলের স্ক্রিন থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি দরকার হলে যদি ওই জিনিসটা না জানি তাহলে ইউটিউবের একটা ভিডিও সাজেস্ট করে দেবো, যে এই ভিডিওটা দেখো তাহলে বুঝবা। সেই হচ্ছে বিষয়, যে কোনো বিষয় আলোচনা করতে পারো, ধর্মীয় জায়গা থেকে শুরু করে সবকিছু। আমি না জানলেও আমারও শেখা লাগবে, তাহলে আমিও শিখে ফেলবো তোমাদের ওই প্রশ্নটার থ্রুতে। সো ডেফিনেটলি যে কোনো বিষয় আলোচনা করতে পারে, আর ক্লাসে শুধুমাত্র ক্লাস রিলেটেড আলোচনা করবো। সো গ্রুপটা ওপেন যে কোনো ডিসকাশনের জন্য, সমসাময়িক রাজনৈতিক হইতে শুরু করে সবকিছু, জিও পলিটিক্স হতে শুরু করে সবকিছুর জন্য ওপেন করে দিলাম, করতে পারো। So, সেখানে কথাবার্তা হবে। আর আজকের ক্লাসে রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলো, নাহলে আমরা ক্লাস শেষ করে ফেলি। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য, যারা সাথে ছিলা এবং যারা সাথে ছিল না। পরবর্তীতে ক্লাসটা দেখবো, সবার জন্য সমূহ শুভকামনা। লাইফে যে কোনো জায়গায় খুব ভালো করো ভাই, ভালো মানুষ ভালো লাগবে, জাস্ট ভালো ছাত্র না, যেখানেই পড়ো দিন শেষে তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, পরিবারের সবাই যেন উপকৃত হয়, এটাই টার্গেট থাকবে। এইটুকুই, জাস্ট লাইফ তো খুব ছোট্ট একটা জিনিস, আমাদের কাছে মনে হয় অনেক বড়, বাট আগে কিন্তু ওই যে মানে আমাদের ধর্মীয় জায়গা থেকে যদি বলি, মুসা আল্লাহ সাল্লাম বা ওই সময়ের আমলে কিন্তু মানুষরা 400-500 বছরও বাঁচত। তখনকার দিনে এই 50-60 বছরের জীবন মানে কিরকম মনে হতো জানো? ধরো খেলতে খেলতেই চলে যায় 50-60 বছর, ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে। 150-200-300 বছরের পর গিয়ে মানুষ ভাবে যে এখন একটু কর্মসংস্থানের দিকে ঝোঁকা উচিত। আমরা এখন ভাই 60 বছরের মধ্যে সবকিছু করে মারাও যাই। এটা একটু খুব ছোট্ট জীবন, হয়তো আমাদের কাছে এখন দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট ওই যে বললাম না, পিঁপড়াকে দেখলে অনেক বড় মনে হয় খুব কাছ থেকে দেখলে, ওই রকম একটা ভিজুয়ালাইজেশন। অ্যাকচুয়ালি অনেক ছোট, বাট আমাদের কাছে মনে হয় অনেক বড়। এই ছোট্ট জীবনে ভাই একটা কাজই করা লাগবে, সেটা হচ্ছে ভালো কাজ। খারাপ কাজ থেকে দূরে থাকা মানেই ভালো কাজ। খারাপ কাজ থেকে যত বেশি দূরে থাকা যায় এটাই টার্গেট থাকবে, কারণ খারাপ কাজ থেকে দূরে আমি নিজেও থাকতে পারি না। তো তোমাদেরকে আর কি বলবো, যা নিজের জায়গা থেকে চেষ্টা করি আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এবং নিজের ধর্মটা প্রপারলি পালন করার চেষ্টা করি। দ্যাটস ইট, এটুকুই সবার প্রতি আহ্বান থাকবে। তো সবাই খুব ভালো থাকো ভাই, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।